সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, পবিত্র শুক্রবারের এই নিঝুম রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1572তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের হৃদয়ে কাঁপানো এক তাজ্জব করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বউয়ের স্বপ্ন পূরণ করতে হজে নিয়ে দিলেন তালাক। বন্ধুরা, আমরা সবাই জানি তালাক হচ্ছে আল্লাহর এই দুনিয়াতে হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক। এই তালাকের মতো কাজ কেন আল্লাহর পবিত্র জায়গা হজ মক্কা নগরীতে গিয়ে দিতে হলো, এবং এটাও বা স্ত্রীর কেমন স্বপ্ন যে স্বপ্ন সে স্বামীর কাছ থেকে তালাক নেবে, তাও সৌদির মক্কার পবিত্র জায়গায় দাঁড়িয়ে। এটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রবাসীর জন্য এই গল্পটা এক চরম শিক্ষা হয়ে থাকবে। যারা আমরা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি শুধু কাঁধের জন্য, এই গল্পটাই আজ আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সৌদি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে ওই ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি ময়মনসিংহ বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা এখন একজন প্রবাসী, কিন্তু আমার বয়স যখন প্রায় 6 বছর, আমার বাবা তখন প্রবাসে যায়। আমি জন্মের পর থেকে যখন বুঝ হয়, বয়স হয়, তখন আমি দেখতে পাই আমার বাবা একটা মসজিদের ইমামতি করত, এবং সেখান থেকে আমার বাবা যে টাকা পেত তা দিয়ে আমাদের পরিবারে টানাপড়নের অবস্থা ছিল। আমার দাদা দাদি, মা, বাবা শুরু করে আমার 3টা ভাই বোন, আমরা টোটাল 4 ভাই বোন, সব কিছু মিলিয়ে বাবার সংসার চালাতে খুব হিমশিম খেয়ে যেতেন। কিন্তু আল্লাহর এক অশেষ রহমতে আমার বাবা যে গ্রামে চাকরি করতেন, যে গ্রামের মসজিদে আমার বাবা ইমামতি করতেন, সেই গ্রামেরই একজন সৌদি প্রবাসী আমার আব্বাকে ভালোবেসে সৌদি আরবে নিয়ে যায়। তিনি সৌদি আরবের খুব নামকরা একজন ব্যবসায়িক ছিলেন। তিনি সেখানেই কিছু বাঙালি কমিউনিটি মিলে ওখানে একটা মসজিদ নির্মাণ করে। সেই মসজিদে তারা যে নামাজগুলো আছে, উক্তের যে নামাজগুলো আছে, এগুলো আদায় করতেন। এই উক্তিয়া মসজিদের ইমাম হিসাবে আমার আব্বাকে তখন তিনি নিয়ে যায় সম্পূর্ণ বিনা টাকা। আমার আব্বার টিকিট খরচটা পর্যন্ত, পাসপোর্টটা পর্যন্ত তিনি নিজের টাকায় করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমার বাবা যখন সৌদি আরবে চলে যায়, তখন আমাদের পরিবারের এই অভাবের দিনগুলো আস্তে আস্তে করে সুখের দিনে পরিণত হয়। আমি ছোটোবেলা থেকে দেখতাম যে আমার দাদিমণি অসুস্থ। দাদির জন্য প্রতি মাসে মাসে আমার বাবার অনেক টাকা পয়সা লাগতো, কিন্তু আমার বাবা তারপরেও কোনো দিনও আমার দাদির ঔষধ ভরি বাটেট করতো না। সবসময় দাদির প্রতি আব্বা খুব টান ভালোবাসা ছিল। এমন করে করে বাবা বিদেশ চলে যাওয়ার পর আমাদের সংসারে এমন এক শান্তি আসে যে আমরা পুরনো দিনের এই অভাবগুলো একেবারেই ভুলে যাই। আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম। ছোটোবেলা থেকে আমার বাবার ইচ্ছা ছিল যে তিনি আমাকে একজন দিনদার আলেম বানাবেন, একজন কোরআনে হাফেজ বানাবেন। আমার আব্বা সবসময় বলতেন আমার কলবে যেন 30 সিরফা কোরআন থাকে। এই নিরিখে আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে দিনী লাইনে পড়াশোনা করাতেন। আব্বা চলে যাওয়ার পরে মাসে দায়িত্ব পালন করে আমাকে মাদ্রাসায় ভর্তি করায়, এবং মাদ্রাসা থেকে একটা পর্যায়ে আমি আলেম পাশ করি। মাদ্রাসা থেকে আলেম পাশ করার পরে আমার বাবা তখন বলতেছিল যে তিনি আমাকে সৌদি আরবে নিয়ে যাবে। আমার বাবার শরীরের কন্ডিশন তখন খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু ওই মুহূর্তে আমি সৌদি আরবে যাব না। তার একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে এইটা, আমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের মাদ্রাসারই একজন মহিলা আছে, ওনাকে আমি আদর করে মা ডাকতাম, যিনি আসলেই দেখতে অনেকটা আমার মায়ের মতোই ছিলেন। ওই মহিলার একটা সুন্দরী মেয়ে আছে। তিনি ইচ্ছে করেছে, মানে তিনি স্বপ্ন দেখেছে তার ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেবেন। এটা তার একটা স্বপ্ন ছিল। মেয়ের সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল না, কিন্তু উনি মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন। ওনার হাজব্যান্ড থাকতো হচ্ছে ইতালিতে, এবং আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই মাদ্রাসাটা ছিল সম্পূর্ণ তাদের জায়গায়, এবং তারা ওই এলাকার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি।
আব্বু যখন আমাকে সৌদি আরবে নিয়ে যেতে চাচ্ছিল, আমি তখন ওই আম্মুরে বলি যে এমন এমন ঘটনা, আমার আব্বা তো আমাকে সৌদি আরবে নিয়ে যাবে। উনি বলে, না তুমি সৌদি আরবে যাও না, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি, সে তোমাকে ইতালি নিয়ে যাবে। আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিব এবং আমার হাজব্যান্ড তোমাকে ইতালিতে নিয়ে যাবে। আমাদের তো জায়গা, সম্পত্তি, অর্থ, আভিজাত্য কোনো কিছুর অভাব নাই, এবং ওইটাই ছিল তিনার একমাত্র মেয়ে। ওনার আর কোনো ছেলে মেয়ে ছিল না, যার জন্য বাবা আমাকে বারবার যখন সৌদির জন্য চাপ দিচ্ছিল, আমি তখন যাব না মানে যাব নাই। তো আমি বাবা দেশে আসলে মেয়েটাকে বিয়ে করব এবং এরপর আমি ইতালি যাব, এমনটাই আমার চিন্তাভাবনা ছিল। তো যদিও আমি দিন লাইনে পড়াশোনা করেছি, আমি ওই মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ইতালি গিয়ে কী করব। উনি বলে, ইতালিতে অনেক মুসলমান আছে, তুমি সেখানে গিয়ে দিন প্রচারের কাজ করতে পারবা। তো আমি তখন আম্মাকে বললাম, মানে ঘটনাটা আমি আম্মার কাছে আসলে প্রথম দিকে বলি নাই। আর একটা বিষয় কি, মেয়ের সঙ্গে তো আমার কোনো প্রেম ছিল না, এমন নয় যে তার সঙ্গে আমার কোনো ভালোবাসাবাসি ছিল এবং আমি আমার ভালোবাসার মানুষটাকে দেশে রেখে যাব না, বিষয়টা তো তা না। কিন্তু মেয়ের মা স্বপ্ন দেখেছে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, মেয়ের বাবাও রাজি, মেয়েও দেখতে শুনতে সুন্দরী এবং ধন্যাঢ্য পরিবারের মেয়ে। সব কিছু মিলিয়ে আমি আসলে পারিবারিকভাবে রাজি হয়েছিলাম। তো মেয়ের মা যখন আমাকে এইভাবে বললো, আমি তখন আমার মাকে জানালাম যে মা, এমন এমন ঘটনা, এখন মেয়ের বাবা কয়েকদিন পর দেশে আসবে, আমার আব্বাও যদি দেশে আসে তাহলে বিয়ে শাদী সম্পূর্ণ হয়ে গেলে পরে আমি ইতালি চলে যাব, আমি মেয়েকে বিয়ে করব। এইটা মাকে জানাইছি। মাকে জানানোর পরে মা তখন বিষয়টা আমার আব্বাকে বলছে। আব্বা তখন একেবারে কড়া বাক্যে, মানে কঠিনভাবে আমাকে বলে দিয়েছে যে না, কোনোভাবেই এটা হতে পারে না, আব্বা আমাকে ইতালি পাঠাবে না। তা আমি প্রথম দিকে ভেবেছিলাম কি, যেহেতু ইতালি একটা অমুসলিমের দেশ এবং ওখানে বেশিরভাগ মানুষটাই ওয়েস্টার্ন পোশাক আশাক পরে, দিন প্রচারের কাজ বা ধর্মীয় কাজ ওখানে খুব কমই হয়, তো সেখানে আব্বা মনে হয় রাগ করছে যে আমাকে সৌদি আরবে নিয়ে যাবে, যেহেতু আল্লাহর পবিত্র জায়গা, আমাকে তিনি ইতালি পাঠাবে না। তো আমি আসলে প্রথম দিকে এটাই ভাবছিলাম। তো এমন করতে করতে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে এবং মেয়ের মা বলতেছে যে, ওই আমার আম্মু যারা আমি ডাকছিলাম আর কি, উনি বলতেছে তোমার আব্বা যদি দেশে আসে তাহলে আমি তোমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে নিব, তুমি এখন টেনশন করো না, তুমি আপাতত সৌদি যাওয়ার দরকার নাই, তুমি দেশেই পড়ে থাকো। এমন করে সময়গুলো কাটতেছে আর আমি ওই মেয়েটার সঙ্গে উঠা বসা করতেছি, এখানে সেখানে যাচ্ছি, বা মেয়েটার সঙ্গে আমার একটা ভালো লাগার সম্পর্ক আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। এই করতে করতে একদিন আমার মা করলো কি, আমাকে ডাইকা বলতেছে যে তুই মেয়েটার সঙ্গে যেরকম করে কথাবার্তা বলিস, উঠা বসা করিস, এইটা তো ঠিক না। আমি বললাম, মা ঠিক আছে, আমি একজন কোরআনে হাফেজ বা একটা মসজিদে কয়েকদিন ইমামতিও করছি, তো সেক্ষেত্রে আমার দ্বারায় বা আমার জন্য এগুলো করা ঠিক না, আমি বুঝি, কিন্তু আমি তো মেয়েটাকে বিয়ে করব। আমার মা হঠাৎ করে বলে বসছে যে তোর বাবা তোকে কখনোই ওই মেয়েটাকে বিয়ে করতে দিবে না। আমি শুনে একটু অবাক হয়ে গেলাম, কেন? মেয়েরা ধন্যাঢ্য পরিবারের মেয়ে, মেয়ের বাবা ইতালি থাকে, তাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, মেয়েও ধার্মিক, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, তাহলে আমার বাবা দিবে না কেন? মানে না দেওয়ার কারণটা কি? আমার মা তখন আমাকে ডিরেক্টলি বলতেছে যে দিবে না এই কারণে যে তোর বাবা এক জায়গায় তোর বিয়ে ঠিক করে রাখছে। তো যখন আমি এটা শুনলাম যে এক জায়গায় আমার বিয়ে ঠিক করে রাখছে, মানে আমি তখন একটু মানে রাগই করে ফেললাম যে এটা কী কথা, আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে অথচ আমি জানি না। আমার আম্মা বলে, এই বিয়েটা তুই খুব ছোটোবেলায় ঠিক করা হয়েছিল, তুই তখন অনেক ছোট তখন। আমি তখন মাকে ডিরেক্টলি বললাম যে না, আমি তো এই মুহূর্তে বিয়ে করব না, আমি অন্য কাউকে বিয়ে করব না, যেহেতু ওনাকে আমি মা ডাকছি এবং ওনার মেয়েরা আমি বিয়ে করব। আর মেয়ের প্রতিও তখন আমি একটু মানে একটু আকৃষ্ট হয়ে গেছিলাম ওই সময়টাতে। তা আমি এই মেয়েকে বিয়ে করবো, আমি বাইরে কোথাও বিয়ে করব না, এটা ডিরেক্টলি আমি আমার মাকে বলছি। তো মা তখন করলো কি, এটা মানলো না। এর কিছুদিনের মাথায় আব্বা তখন বিদেশ থেকে দেশে আসছে। দেশে আসার পরেই আমি তখন আব্বুর সঙ্গে খুব বেশি একটা কথা বলি না, যেহেতু আমাদের পারিবারিক একটা মনোমালিন্যতা চলতেছে, আমি ওকে পছন্দ করে আব্বা ওখানে আমাকে বিয়ে করতে দিচ্ছে না, এগুলো নিয়ে আমার একটু আব্বুর সঙ্গে মক্কালাকালি চলতেছে। এই করতে করতে একদিন রাত্রেও প্রায় 12:30টার দিকে হবে, আমার আব্বা হঠাৎ করে এসে আমাকে ডাকতেছে। তখন একটু গরমের সময় ছিল, তো কারেন্ট চলে গেছে, ভেবেছিলাম মনে হয় বাবা এই জন্যই ডাকতেছে। তো বাবা ডাক দিল পরে আমি উঠছি, উঠার পরে বাবা আমাকে পুকুর পাড়ে নিয়ে বসছে। মধ্যরাতের কাছাকাছি, আকাশে একটা বড় চাঁদ ছিল, তো পরিবেশটা বেশ সুন্দর ছিল। তো আব্বা আমাকে নিয়ে বলতেছে যে তুই নাকি তোর মাকে বলছিস যে আমি যেখানে তোর জন্য মেয়ে ঠিক করছি তুই সেখানে বিয়ে করবি না। আমি তখন আব্বারে বললাম যে আব্বা দেখেন, আপনার তো একটা পছন্দ আছে, আমারও তো একটা পছন্দ আছে, আপনি কোথাকার কোন মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রাখছেন, আমি যারে দেখি নাই, জানি না, তার সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই, আপনি আমার জন্য কোথায় ঠিক করছেন আমি তো জানি না। এখন আমি যারা পছন্দ করছি ওর ফ্যামিলির সঙ্গে আমার খুব ভালো একটা বর্নিং, খুব ভালো একটা সম্পর্ক, এবং মেয়ের বাবা ইতালি থাকে, মেয়েরাও খুব মানে একেবারে ধার্মিক ফ্যামিলি, সব দিক থেকে ভালো আছে, আমি তো সেখানে বিয়ে করতে চাচ্ছি। আমার আব্বা বলে,
তোর ধন্যাত্ম পরিবার কোথায় ছিল যখন তোর মুখে এক পটু খাবার আমি তুলে দিতে পারতেছিলাম না? আমি তখন বললাম, বাবা মানে আমি ঠিক বুঝলাম না। আব্বা বলে, তাহলে আমি তোকে বলি শোন, আমি জানি না তুই আমার কথাটা কীভাবে নিবি। আজকে আমি যেই এত টাকা পয়সা ইনকাম করলাম, সৌদি আরবে গেলাম, আমাদের ঘর হলো, বাড়ি হলো, এত কিছু হলো, এই সব কিছুর পিছনে একটা লোকের অবদান আছে। আমি তখন বললাম, অবদান? একটা লোকের কিসের অবদান? মানে কী অবদানের কথা তুমি বলতেছ? আব্বা তখন বলল, আব্বা যে মসজিদে ইমামতি করতাম, তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমাদের পরিবারে প্রচণ্ড অভাব ছিল। এতটাই অভাব ছিল যা ঠিক বলার মতো না। মানে আমার বয়স তখন খুবই ছোট, এই অভাবের সামান্য সামান্য স্মৃতিগুলো আমার এখনও মনে আছে। তো আমি বললাম, আব্বা বলে যে আমি যখন ইমামতি করতাম বেতন পাইতাম কত জানিস? যে টাকা বেতন পাইতাম তা দিয়ে পরিবারের খাবারের খরচই হইতো না। এর উপরে তোর দাদি একটা 12 মাস অসুখ থাকতো। তোর দাদির জন্য আমার মানে প্রচুর ওষুধ কেনা লাগতো। এমতো অবস্থার ভিতরে আমি সংসার চালাইতে পারতাম না, আমি সংসারটা তাতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ঠিক ওই পর্যায়ে আমার মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন এবং ওই মুয়াজ্জিনটার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো ছিল। উনি হয়তো বয়সে আমার কয়েক বছরের ছোট হবে, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। ওই মুয়াজ্জিন ওই এলাকারই একটা মেয়েরে কোরআন পড়াইতেন, মানে একটা মেয়েরে তিনি প্রাইভেট পড়াতেন। ওই মেয়ের বাবা নাকি বলছিল যে এই মুয়াজ্জিনকে সৌদি আরবে নিয়ে যাবে, সৌদি আরবে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে তাকে একটা ভালো চাকরি দেবে। তো মুয়াজ্জিনের আর কোনো ছেলে মেয়ে নেই, তার একটাই মেয়ে, এবং তার পরিবারেও তেমন কোনো অভাব অনটন নেই। ওই মুয়াজ্জিন তখন আমাকে বলল যে, ইমাম সাহেব, আমার তো এরকম এরকম একটা প্রস্তাব আসছে। এখন আমি তো আপনার সম্বন্ধে জানি যে আপনি খুব অভাবী একটা মানুষ। আপনার প্রায় 4 ছেলে মেয়ে, আপনার 4টা ছেলে মেয়ে, আপনার স্ত্রী আছে, আপনার মা বাবা, এবং আপনার মা সবসময় অসুস্থ থাকে। আমি আপনার অভাবগুলো দেখি যে আপনি একটা পাঞ্জাবি দিয়ে পুরো একটা বছর কাটাই দেন, ছেঁড়া জুতা পায়ে দেন। আমার তো আসলে তেমন কোনো অভাব নেই। আমি যে টাকা বেতন পাই, আমার মেয়ে আর আমার ইয়েকে নিয়ে আমি বেশ ভালোভাবে চলতেছিলাম। এবং তার মেয়েটা ওই সময় মাত্র হয়েছে, কয়েক মাস বয়স এরকম। তো মেয়েটা মাত্র হয়েছে। তো বলতেছে যে ওই পর্যায়ে আসার পরে তখন উনি যখন আমাকে বলতেছে যে একটা কাজ করেন, আমার জন্য যে প্রস্তাবটা আসছে ওটা আমি আপনাকে দিতে চাই। আমার কিছু জায়গা সম্পত্তিও আছে। মুয়াজ্জিন বলে যে আমার কিছু জায়গা সম্পত্তিও আছে, সুতরাং আমি এসব নিয়ে চলতে পারবো ভালো। এখন আমার মেয়েটাকে নিয়ে আমার চিন্তা, আপনি যদি পারেন আপনি আমার ভিসাটা নিয়ে চলে যান। ওখানে গেলে আপনার একটা ভালো মানে আপনার একটা ভালো জীবনে যাবেন। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাবা সবাইকে দেখতে পাবেন। তো মুয়াজ্জিনের ওই ত্যাগ দেখে বা কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। সোনার হাঁস উনি নিজে না রেখে আমাকে দিয়ে দিলেন। আমি মুয়াজ্জিনকে বললাম, বাইরে আমি কি বলবো তোমাকে ঠিক জানি না, তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি যে বিষয়টা আমাকে দিয়ে দিচ্ছ ওটা দিয়ে গেলে হয়তো আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে, কিন্তু এইটা তো পৃথিবীর কেউ করে না, এবং এটা তো কোনোদিন ভাই ভাইয়ের জন্যও করে না। তুমি আমার মসজিদের একজন মুয়াজ্জিন, আমি ইমাম, তুমি আমার জন্য এটা কেন করছো? সে তখন বলল, শুধু আপনার অভাবের দিকে তাকিয়ে আল্লাহ যদি আপনার অভাব পূরণ করে সৌদি আরবে যাওয়ার পরে, আপনি যাতে অভাব কেটে আপনি ভালো জীবনে যেতে পারেন। তো আমার আব্বা নাকি মুয়াজ্জিনরে বললো যে, ঠিক আছে ভাই, তুমি আমার কাছে একটা কিছু চাও, তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি অত্যাধিক খুশি হব। আমার কাছে একটা কিছু চাও তুমি। তখন ওই মুয়াজ্জিন নাকি আমার আব্বাকে বললেন যে, দেখেন আমার তো একটা মেয়ে, জানি না আমার ঘরে আর কোনো সন্তানাদি হবে কিনা, তা আল্লাহ আমাকে যে মেয়েটা দিয়েছে, আমি আমার এই মেয়েটাকে যদি কারো কাছে দিয়ে যেতে পারে আমি খুব সুখী হব। আপনার একটা ছেলে দেখলাম এবং ছেলেটাও দেখতে শুনতে বেশ ভালো, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। যদি আপনার ছেলেটাকে আল্লাহ বড় করে, আমার মেয়েটাকেও আল্লাহ বড় করে, তাহলে আমার এই মেয়েটাকে আমি আপনার ছেলের কাছে বিয়ে দেব। আপনি কি এই প্রস্তাবে রাজি? আমার আব্বা একটা মুচকি হাসি দিয়ে নাকি লোকটাকে বুকে জড়িয়ে ধরে বলল যে, অবশ্যই। আমি কথা দিলাম যে ঠিক আছে, আমার এই ছেলের কাছে আমি আপনার মেয়েকে বিয়ে দেব। তো ওই মুয়াজ্জিন নাকি আমার আব্বাকে বলছে, দেখেন এটা এখনই বলা ঠিক হবে না, আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বা বিয়ের সময় পর্যন্ত আপনার ছেলেকে এটা বলবেন না, আর আমি আমার মেয়েকে এটা আপাতত বলতে চাই না, কারণ এগুলো বলা বলি করলে সন্তানদের মাঝে একটা অন্যরকম কিছু চলে আসে। বিয়ের সময় হলে তখনই বললেন। তো এই কথার পরে আমার আব্বা বলে, তুই এবার বল, তোর বিবেককে তুই জিজ্ঞেস কর, এরপরেও যদি তুই মনে করিস তোর ওই ইতালিয়ান মেয়েরে বিয়ে করা দরকার, ওই কোটিপতির মেয়েকে বিয়ে করা দরকার, তাহলে বাবা আমার আর কোনো কিছু বলার নাই, তুই যে ওই মেয়েকে বিয়ে করে ফেল। তবে তোকে একটা কথাই বলবো, আমার ওই মুয়াজ্জিনে তার মেয়েটাকে এখনও আমার উপরে নির্ভর করে মেয়েটাকে এখনও বিয়ে দেয়নি। তো আমি তখন আব্বাকে বললাম যে, আব্বা আমার তো আরও 2টা ছোটো ভাই আছে, এবং আমার তো ছোটো ভাই 2টে মোটামুটি আপনার ভালোই বয়স হয়েছে, বা আপনি চাইলে তাদের কাছেও তো বিয়ে দিতে পারেন। আমার আব্বা তখন আমাকে ডিরেক্টলি বললো যে, না, মুয়াজ্জিন আমাকে তোর কথা বলেছে, আর আমিও মুয়াজ্জিনকে তোর কথাই দিয়েছিলাম।
এখন আমি অন্য কারো কাছে বিয়ে দেবো না, আমি যদি তুই করিস আমি তোর কাছেই দিব, ছোটোগুলার কাছে দিব না, কারণ তোকে নিয়ে মজ্জেনের সঙ্গে কথা হয়েছিল। তো আমার এই আব্বার কথাটা শুনে তখন আমার মনটা একরকম কেমন যেন একটু উদার হয়ে গেল যে এটা আসলে কিভাবে কি। তা আমি তখন করলাম কি, তার পরের দিনে ওই আন্টির সঙ্গে, মানে যাকে আমি মা ডাকছিলাম, ওনার সঙ্গে দেখা করি এবং দেখা করে আমি পুরো ঘটনাটা ওনাকে খুলে বলি। উনি সম্পূর্ণ ঘটনাটা শুনে বলে যে তুমি যেটা চিন্তা করতেছো এটা কি ঠিক করতেছো, এটা আসলে ভালো কোনো দিক না, কারণ আমার মেয়েকে আমি চাইলে যে কোনো কোটিপতির কাছে বিয়ে দিতে পারি, অনেক ভালো ভালো প্রস্তাব আমার মেয়ের জন্য আছে, যে কেউ আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু আমি তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছিলাম তার একটাই কারণ, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি আমাকে মা ডেকেছো, এবং সর্বোপরি তোমাকে আমার কেন জানি আমার ভিতর থেকে তোমার জন্য আমার একটা টান ভালোবাসা কাজ করে। তবে আমার কাছে মনে হয় যে তুমি পায়ে সোনার ডিমটাকে লাথি মেরে ফেলে দিচ্ছ। আমি বললাম যে দেখেন, আমার আব্বা এত ত্যাগ করেছে বা এত কিছু আমার আব্বার জন্য মুয়াজ্জিন করেছে, ওনার মেয়েকে যদি বিয়ে না করে তাহলে আমি নিজের মুখ দেখাতে পারবো না। তখনই আমার ওই আন্টি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাধা দিব না, তোমার যেমনি ভালো হয় তুমি এমনিই করো। এরপর আমি আর ওই আন্টি মেয়েটাকে আর বিয়ে করলাম না, এবং বিয়ে না করে আমি আব্বুকে বললাম যে আব্বু এমন এমন ঘটনা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো, ঠিক আছে আপনি তাহলে কথাবার্তা বলে। আব্বু তখন মেয়ের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলার পরে হঠাৎ করে আব্বু এসে আমাকে বলতেছে যে মেয়ের বাবা বলতেছে যে মেয়েকে নাকি আরও 1 বছর পরে বিয়ে দিবে। আমি তখন আব্বারে বললাম যে আব্বা 1 বছর পরে কেন বিয়ে দিবে, যেহেতু আমাদের পারিবারিক কথাবার্তা হয়েই গেছে, সব কিছু ঠিকঠাকই আছে, তাহলে তো এখনই বিয়ে দিতে পারে, 1 বছর পরে কেন? আমার আব্বা বলে মেয়ে নাকি কোথায় পড়াশোনা করে না জানি কি করে, ওইটা শেষ হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না। আমার আব্বা বলে তুই যদি কিছু না মনে করিস তাহলে আমি তোকে এখন সৌদি আরবে নিয়ে যাই, তুই সৌদি আরবে আমার সঙ্গে চল, তোর ভিসাটা রেডি আছে, এরপরে তুই না হয় আয়সা সৌদি আরব থেকে কয়েক বছর থেকে এসে এরপরে মেয়েটাকে বিয়ে করবি। আমি বললাম যে আব্বা এটা কেমন দেখে, আমি সৌদি আরবে চলে যাব, এরপরে কয়েক বছর পর আবার আসবো। তাই আমার আম্মাও তখন আমার সাপোর্ট নিল, বললো যে না সাইফুল তো ঠিকই বলতেছে, যে ও এখন চলে যাবে, কয়েক বছর পর আবার এই দেশে আসবে, মেয়েরও তো অনেক বয়স হয়ে গেছে, আমার ছেলেরও বয়স হয়ে গেছে, এইটা আপনি এখনই একটা কিছু করেন। আমার আব্বা তখন বারবার মেয়ের বাবার কাছে যাচ্ছিল, কেন জানি মেয়ের বাবা একটু পিছু টান, মানে একটু পিছু টান দিতেছে, বা উনি আগে যেরকম একটা গুরুত্ব দিত বা গ্যারাজ্য করতো, এখন আর ঠিক তত একটা গুরুত্ব দেয় না, বাট উনি বলতেছে যে ঠিক আছে বিয়ে দেবে। এই কথা আমাদের কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন মেয়ের বাবা হঠাৎ করে আমাদের বাড়িতে আসছে, দিনটা ছিল বুধবার। বুধবার এসে আমার আব্বাকে বলতেছে শুক্রবারে আপনার ছেলেকে নিয়ে আসবেন, শুক্রবারে আমি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে সম্পন্ন করে ফেলবো। আমার আব্বা তখন বলে যে মজ্জেন সাহেব এটা আপনি কী বললেন, হঠাৎ করে বলেন যে শুক্রবারে যাওয়ার জন্য আপনার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দেবেন, আমার তো একটা আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, যেহেতু আমি সমাজে বসবাস করি, অনেকের সঙ্গে আমার উঠা বসা হয়, তো তাদেরকে দাওয়াত সাওয়াত দিব, তারা যাবে, বিষয়টা এভাবে হলে ভালো হতো না। মজ্জেন কী বুঝে জানি আমার আব্বাকে বললেন যে না এভাবে করবেন না, আপাতত বিয়েটা শেষ করে ফেলি, অনুষ্ঠান করার সময় এখনও সামনে অনেক পড়ে আছে, আমরা চাইলেই সামনে যে কোনো দিন অনুষ্ঠান করতে পারবো, আপাতত বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলি। তো মুয়াজ্জিনের ওই কথাতে আমার আব্বাও তখন সম্মতি দিলেন যে ঠিক আছে। এরপরে হলো কি, মেয়েটার সঙ্গে ওই শুক্রবারে আমার তখন বিয়ে হয়ে গেল, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে ওরে আমি নিয়ে আসলাম, আমাদের 500 রাতও কাটলো। আলহামদুলিল্লাহ আমি ওর মাঝে খুব ভালো কিছু পাইছি, ও যথেষ্ট ধার্মিক ছিল, পর্দাশীল ছিল, এবং খুবই নম্র ভদ্র, বেশ ভালোই ছিল। এইভাবে ওর সঙ্গে আমার সংসার আস্তে আস্তে করে কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরে আমার আব্বা আবার কিন্তু আমার ভিসার জন্য সব কিছু টিয়ে গেছে, আমার ভিসা তো হয়েই গেছে, জাস্ট পাসপোর্ট নিয়ে ভিসা লাগাবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল পরে কয়েক মাস পরে আমার আব্বা তখন আমাকে বললো, মানে আমার বিয়ের কয়েক মাস পরেই আব্বা তখন আমাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্ল্যানিং করলো। আমারও টিকিট কনফার্ম হলো, আমি তখন সৌদি আরবে চলে গেছি। সৌদি আরবে চলে যাওয়ার পরে আমি যে আব্বা যেখানে চাকরি করতো ওইখানে আমাকে তখন কাজ দেয়। আমার আব্বার শরীরের কন্ডিশনও ভালো ছিল না, আব্বুর কথা হচ্ছে আব্বু যে মসজিদে চাকরি করে ওই মসজিদে আমাকে দিয়ে দিবে, এবং আব্বু তখন দেশে চলে আসবে। আব্বুর শরীর ভালো না, উনি আগের মতো কাজ বাজ করতে পারে না, ওই হিসাব করে আব্বু তখন এই চিন্তা করছে। তা আমিও বলছি যে ঠিক আছে আমি কাজ করব, আমার আব্বার এই বুড়ো বয়সে কাজ করার প্রয়োজন নাই। যাই হোক, একটা পর্যায়ে আমি যাওয়ার পরে আব্বু তখন দেশে চলে আসে। দেশে আসার পরে আব্বু তো দেশে থাকতেছে, মানে আব্বু ভালোভাবে আছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আব্বারে বললাম, আমি তখন সৌদি আরবে প্রায় 2 বছর হয়ে গেছে, এই 2 বছরে কিন্তু আমার কোনো সন্তানাদি হয় নাই, 1 বছর হয়ে গেছে, 1 বছর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। 1 বছর পরে আমি তখন আব্বারে বললাম যে আব্বা আমি ওমরা করব। তো এখান থেকে আসলে আমি যে আমার আব্বা যেখানে চাকরি করতো বা আব্বার যে মসজিদটা ছিল সেখান থেকে মক্কা অনেক দূরে, মোটামুটি অনেকটাই দূরে ছিল।
তো আমি বললাম যে আব্বু আমি ওখানে যাবো, ওমরা করব, এমন এমন ঘটনা। তা আব্বু তখন আমারে বলতেছে কি যে ওমরা যে করবি, এখন বিয়ে করছিস, বউ ছাড়া ওমরা করা কি ঠিক হবে? আমি তখন বললাম যে আব্বা বিয়ে করছি, বউ ছাড়া ওমরা করা ঠিক হবে না, এটা তো ঠিক আছে, কিন্তু এখন আমি বউকে নিব কী করে? আমার আব্বা তখন ফাট করে আমাকে বলে বসলো যে তোর বউ, আমার বউর নাম ছিল মাইশা আর কি, বলে মাইশাও আমার কাছে বলতেছে যে তার অনেক স্বপ্ন, সে হজ করবে। আমি সৌদি আরব থেকে আসার পর আমার বেশ কয়েকবার এই কথাটা বলছে যে আব্বু আমার অনেক ইচ্ছা আছে হজ করার, যদি আমার হজ করাইতেন। তো তোর বউ যেহেতু নিজেই বলতেছে তার হজ করার ইচ্ছা আছে, আর তুই নিজে একা হজে যাবি, এটা আসলে ভালো দেখায় না। একটা কাজ কর, হজ যেহেতু করবি তুই বৌমারে নিয়ে হজ কর। আমি যখন আব্বাকে বললাম যে আব্বা এখন এই প্রসেসিং করা বা এত কিছু করা, আমার আব্বা বলে এটা তোর বউয়ের একটা স্বপ্ন, তাই তুই স্বপ্নটা পূরণ করবি না? আর বিয়ে করে গেলে আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেল, এখন বউ যদি যেতে চায় তাহলে তোর নিয়ে যা। তা আমার কাছেও তখন আসলে খুব বেশি টাকা পয়সা ছিল না, বাট আমার আব্বার কাছে টাকা টুকা ছিল, আব্বার অবস্থা বেশ ভালো ছিল। তা আব্বাই তখন দেশ থেকে টাকা টুকা ম্যানেজ করে দিছে, আমাদের জমি জমা কিনা হয়েছে অনেক কিছু, সেখান থেকেও আমার আব্বু টাকা ম্যানেজ করে আমাকে পাঠাইছে, এবং ওর পাসপোর্ট টিকিট সব কিছু ঠিকঠাক করে ওকে তখন মানে আপনার সৌদি আরবে পাঠায়। তো এয়ারপোর্টে আমাকে রিসিভ করার পরে আমি যে মসজিদে থাকতাম সেখানে নিয়ে যাই, সেখানে নিয়ে গিয়ে সব কিছু ঠিকঠাক করলাম, এবং বাকি সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি তাকে নিয়ে হজ করব বা হজে যাব, এরকম একটা পরিকল্পনা, উমরা করার ইচ্ছা আর কি আমাদের। তো ওমরা করার জন্য যখন এখানে গেছি, যাওয়ার পরে আমাদের ওমরাটা মোটামুটি সম্পূর্ণ হওয়ার পরে আসরের নামাজের পরে একটা খেজুর গাছের নিচে আমি আর আমার ওয়াইফ বসছে। তো বসার পরেই, এটা আপনার মক্কার ওই দিকেই ছিল, তো যখন বসলাম ও আমারে বলে যে এই জায়গাটা তো অনেক পবিত্র একটা জায়গা। আমার স্ত্রী আমাকে বলতেছে, আমি বললাম যে হ্যাঁ এটা খুবই পবিত্র একটা জায়গা, এবং এই জায়গাটাতে বসলে সত্যি হৃদয়টা শীতল হয়ে যায়, এবং এটাই মনে হয় যেন জান্নাতের, মানে এটাই মনে হয় জান্নাতের ঘর বাড়ি। তো আমাকে কাবাঘরটা দেখিয়ে দিয়ে বলে, আচ্ছা তুমি কি এই জিনিসটার সামনে আমি যদি তোমাকে একটা জিনিস চাই তুমি কি দিবা? তো আঙ্গুল দিয়ে আমাকে কাবাঘরটা দেখাই দিল। বিশ্বাস করেন আমার বুকটা তখন কেঁপে উঠলো। আমি বললাম যে অবশ্যই দেবো না কেন, তুমি আমার বউ, এবং তুমি কোনো কিছু চাইলে আমি দিব না তা কী করে হয়? আমাকে বলে সত্যিই দিবা তো? আমি বললাম হ্যাঁ দিব। ও বলে আমি যে কথাগুলো বলবো, কথাগুলো কারো কাছে বলবা না, এবং আমি ঠিক যেভাবে বলি তুমি সেভাবেই করবা। তুমি যদি আমাকে এই পবিত্র ঘরের সামনে সে ওয়াদা দিতে পারো, তাহলে আমি তোমাকে আমার মনের কথাগুলো বলতে পারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি পবিত্র ঘরের সামনেই কথা দিলাম যে তুমি যা বলবা তাই করব, আমি তোমার কথার বাইরে কিছু করব না, ঠিক আছে তুমি আমাকে বলো। এটা বলা মাত্রই সে আমাকে বলতেছে তাহলে তুমি আমাকে তালাক দিবা। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো দুষ্টুমি করে, এমন কিছু একটা। আমি বললাম মাইশা কী বলতেছে এগুলো তুমি, তোমার কি মাথা ঠিক আছে, কি উল্টাপাল্টা কথা বলো? ও বলে হ্যাঁ, তুমি এই কাবাঘরের সামনে আমাকে তালাক দিবা, এবং তুমি যে আমাকে তালাক দিয়েছ এটা তুমি কাউকে বলতে পারবা না, তোমার পরিবার, আমার পরিবার, কাউকেই তুমি জানাইতে পারবা না। তুমি সবার কাছে বলবা আমি ভালো না, আমি খারাপ, আমি তোমার সাথে থাকতে চাই না, এবং মানে থাকতে চাই না বলতে আমি তোমার সাথে খারাপ করি, বা সর্বোপরি আমাকে তোমার ভালো লাগে না, এবং যার কারণে তুমি আমাকে তালাক দিয়ে দিছো। বাট আমি যে তোমার কাছে তালাক চেয়েছি এটা তুমি কারো কাছে বলতে পারবা না। আমি তখন বললাম তুমি কি সিরিয়াসলি কোনো দুষ্টামি করতেছো আমার সঙ্গে? এমন একটা জায়গায় বসে এমন একটা পবিত্র সম্পর্ক নিয়ে কি দুষ্টামি করা আদৌ ঠিক হচ্ছে মাইশা? ও আমাকে বলে দেখো আমি তোমার সঙ্গে এক বিন্দু পরিমাণে দুষ্টামি করতেছি না, যেটা আমার মনের ভিতরে আছে আমি সেটাই তোমাকে বলেছি, তুমি কি আমার এই কথাটা রাখবা না বলো? আমি বললাম ঠিক আছে, যদি তুমি আমার সঙ্গে সংসার করতে না চাও তাহলে তালাক তো বৈধতা আছে, এবং এটা তো বৈধ, এবং যদি তুমি চাও আমি তোমাকে দিয়ে দিব। ও বলে তাহলে দাও, 1 তালাক 2 তালাক 3 তালাক বলো। আমি বললাম মাইশা এখনই? তুমি কি আরেকটু চিন্তা করলে ভালো হতো না? মানে আরেকটু ভাবতা যে আরেকটু চিন্তা করলে কি ভালো হতো না? আমাকে বলো আমি আর কোনো কিছুই চিন্তা করতে চাই না, আমি যেটা তোমাকে বলেছি এটা আমি যথেষ্ট পরিমাণের চিন্তা ভাবনা করেই তোমাকে বলেছি, এবং এটা আমার কথার কথা নয়, এটা আমার মনের কথা। আমি বিশ্বাস করি যে তুমি আমার মনের কথা বুঝতে পারো, এবং তুমি আমাকে এখানে 3 তালাক দিবা, এবং আমাকে দেশে পাঠাই দিবা, তোমার পরিবারকে বলবা যে আমাকে তোমার ভালো লাগে না, তুমি এই জন্য আমাকে তালাক দিয়ে দিছো। আমি তখন বললাম তার মানে আমি তোমাকে তালাক দিব আর সেই দোষটাও আমি নিয়ে নেব? ও বলে হ্যাঁ। তুমি বলো তুমি রাখবা না? আমি তখন নিচের দিকে তাকিয়ে বললাম দেখো তুমি যদি চাও আমি দিব, বলে তাহলে দাও।
বিশ্বাস করেন ভাই, তখন বুকটা ছিঁড়ে যাচ্ছিল। এত কষ্ট হচ্ছিল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরেও নিচের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে 1 বার 2 বার 3 বার আমি তাকে তালাক দিয়ে দিলাম। এবং তালাক দিয়ে দেওয়ার পরে ওখানে একটা বাঙালি ফ্যামিলি ছিল আমার, যেখানে আমরা থাকতাম আর কি, আমার মসজিদের ওখানে। এরাও আমাদের সঙ্গে আসে মক্কায়। তো সেখানকার একটা মহিলাকে আমি বললাম যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, আমি তো ওর সঙ্গে থাকতে পারবো না, আপনারা ওরে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। এটা বলে আমি আমার স্ত্রীকে ওই মহিলার হাতে তুলে দিয়ে আমি মক্কা নগরী ত্যাগ করি। মক্কা ত্যাগ করে আমি তখন আমার কাজে চলে আসি, মানে আমার মসজিদে চলে আসি। গভীর রাতে পৌঁছাই এবং মসজিদের দরজাটা খুলে মসজিদের ভিতরে চিৎকার করে কান্না করি। শুধু কান্না করে একটা কথাই চিন্তা করে, আমি কি করলাম আমার জীবনে। ভাই, আমার যেখানে বিয়ে ঠিক হয়েছিল বা আমি যেখানে বিয়ে করতে পারতাম, সেই মেয়েটা এত ভালো ছিল যা ঠিক বলার মতো না। এবং মেয়ের মা, মেয়ের ফ্যামিলি আমাকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই মেয়েটাকে বিয়ে করলে আমি আজ কোটিপতি হয়ে যেতাম। অথচ আমার বাবার ইমোশনাল কথা শুনে আমি মাইশাকে বিয়ে করলাম। আর সে মাইশা মক্কার মতো পবিত্র এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছ থেকে তালাক চাইলো এবং সেই তালাকের দোষটাও আমার ঘাড়ে ছাপিয়ে দিল। চোখের পানিতে তখন বুকটা ভিজে যাচ্ছিল। ওরা কেমনে কেমনে মাইশাকে পরে দেশে পাঠানোর ব্যবস্থা করলো। ওই বাঙালি ফ্যামিলিটা, ওদের বাড়ি ছিল বরিশালে, তারা আমার মসজিদের আশেপাশেই থাকতো, খুব ভালো সম্পর্ক আমাদের সাথে ছিল। তখন তারা আমার কাছ থেকে টাকাও নিল, টিকিটের টাকা নিয়ে পরে ওকে দেশে পাঠিয়ে দিছে। দেশে পাঠানোর আগ পর্যন্ত ও আমার সঙ্গে কোনো কথা বলে নাই, ওনাদের কাছেই ছিল এবং সেখান থেকেও দেশে চলে যায়। দেশে চলে গিয়ে ও তখন ডিরেক্টলি ওর বাবার বাড়িতে চলে যায়। ওর বাবার বাড়িতে গেলে পরে ওর বাবা তখন সম্ভবত আমার বাবাকে বলে, আমার বাবা তখন আমাকে ফোন করে বলে, এটা তুই কী করলি, এটা তুই কী করলি? আব্বা আমারে বলতেছে। আমি বললাম আমি জানি না। আব্বা আমারে বলে, তুই সত্যি করে বলতো কী হয়েছে সৌদি আরবে, কী এমন ঘটনা ঘটেছে যে তুই তোর বউকে সৌদি থেকে তালাক দিয়ে দেশে পাঠাইলি? কিরে বাবা, আমি তো একজন আলেম মানুষ, তোর বুকের ভিতরে 30 সিরফা কোরআন আছে, তুই একজন দিনদার কোরআনে হাফেজ মানুষ, আমি তো আমার সন্তানটাকে খারাপভাবে গড়ে তুলি নাই। আমি যখন চুপ করে আসি তখন আমার বাবা বলে উঠলো, একটা হাসি দিয়ে বাবা বলতেছে, আমি বুঝছি তুই কেন তাকে তালাক দিয়েছিস, তুই আমার উপরে প্রতিশোধ নিয়েছিস না। কিন্তু বাজান, তুই আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে এমন একটা অসহায় মেয়ের জীবন কেন নষ্ট করলি? এই মেয়েটার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তার বাবা একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন, একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তাদের হয়তো অর্থ সম্পদ তোর ওই ইতালিয়ান মেয়েটার মতো ছিল না বা ওই ইতালির মেয়েটার মতো ছিল না, কিন্তু তারা তো মানুষ হিসেবে বেশ ভালো ছিল। আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে তুই তাদের এত বড় ক্ষতিটা কেন করলি? আমি তখন আসলে আমার আব্বাকে বুঝাইতে পারতেছিলাম না যে বাবা, আমি ছেড়ে দেই নাই। আমার বাবা, আমার মা, আমার পরিবার পরিজন সবাই সন্দেহ করেছে আমি ওই ইতালি মেয়ের কথা শুনে আমি মাইশাকে তালাক দিয়ে দিয়েছি। আমার আব্বা তখন আমাকে বলছে, আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তুই আর কোনো দিন আমাকে কল দিবে না এবং কারো কাছে আমাকে নিজের বাবা হিসেবে প্রমাণ দিবি না। আমিও কাউকে বলবো না যে তুই আমার সন্তান। আমার মনের মণিকোঠায় আমি আজ তোকে জীবিত দাপন করলাম। আমার তখন আরও বেশি কষ্ট হচ্ছিল, আমি কাউকে বুঝাইতে কেন পারতেছি না, কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে? আমার ভাগ্যটাই কি এমন, আমার জন্মটাই কি এক আজন্ম পাপ? কাউকে বলতে পারলাম না, কাউকে বোঝাতে পারলাম না এবং নিজে নিজে চিন্তা করলাম যে হয়তো এটি আমার ভাগ্যে আছে, যেটা ভাগ্যে আছে সেটাই হয়েছে, কপালের লিখন না যায় খণ্ডন, মানুষে বলে। আমি সৌদিতে থাকতে শুরু করলাম, কোনো কথা বলি না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করি না, মাইশার সঙ্গেও না, আমার আব্বা আম্মার সঙ্গেও না, এবং তারাও আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। কেটে গেল ঠিক টানা 9 মাস। এই 9 মাস আমি জীবন বরণ যুদ্ধ করি বাস্তবতার সঙ্গে, কারণ আমি তো মাইশাকে একরকম ভালোবাসছিলাম। 1 বছরও বেশি সময় ধরে সংসার করেছি, ওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং পরিবার আমাকে বিয়ে করিয়েছে। সৌদি আরবে এনে আমি ওর সঙ্গে কয়েকদিন ঘোরাফেরাও করেছি। তো সেখানে তো একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কটা এমনভাবে ভেঙে যাবে তা কীভাবে সহ্য করি বলেন তো? যাই হোক, প্রায় 9 মাস পরে একদিন আননোন একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে, অপরিচিত একটা নাম্বার। সে সময় কিন্তু আপনার মোবাইলের ভিতরে ওরকম ভিডিও কল টলের সিস্টেম ছিল না, বাটনের ফোনগুলোই ছিল এবং বাংলাদেশ থেকে ডিরেক্টলি কল দিয়েছি, এরকম ডিরেক্টলি কোনো সৌদির নাম্বারে কল দেয় না। তো দেওয়ার পর আমি তখন কলটা ব্যাক করলাম, ব্যাক করছি, পরে একটা লোকে রিসিভ করছে, সম্ভবত ওই লোকের মোবাইল হবে আর কি। তিনি রিসিভ করে বলতেছে যে আপনার সঙ্গে একজনের কথা বলবে, নেন কথা বলেন। এই কথা বলে আমার সঙ্গে কথা বলাই দিছে আমার প্রাক্তন স্ত্রী মাইশাকে।
ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভালো আছেন, এমনি বলে। আমি বললাম জি ভালো আছি, আপনি কেমন আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আপনি কি আমার উপর খুব রেগে আছেন? আমি বললাম আপনার উপর কি আমার রাগ করে থাকার কোনো কথা, মানে আমি কি আপনার উপর রাগ করে থাকবো, এটা মানে ঠিক আপনার উপর রাগ করা কি আমার ঠিক জায়েজ? ও তখন বলে যে আসলে আমি যে অপরাধ করেছি আমার সঙ্গে তো আপনি রাগ করবেনই, এটাই তো স্বাভাবিক। আপন ভাই বিশ্বাস করেন তখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল যে ও সম্ভবত আমাকে আজকে 9 মাস পরে কল দিয়েছে আমার কাছে ফিরে আসার জন্য। মানে আমি তো আসলে জানি না, ও আদৌ আমি জানি না আমাকে কেন ছেড়ে গেছে, আমি কেন আমাকে ছেড়ে চলে গেল সেটাও আমি জানি না। ওর অন্য কোথাও বিয়েও হয়নি যতটুকু আমি জানি, ওর বাবার বাড়িতেই পড়ে আছে, তাহলে কেন আমাকে ছেড়ে দিল? তো আমি ভেবেছিলাম যে হয়তো আমার কাছে আবার ফিরে আসবে, এই জন্য আজকে 9 মাস পর আমার সঙ্গে যোগাযোগ করছে। আমাকে বলে আমারে কয়টা টাকা দিতে পারবেন এমনি। তো যখন টাকা চাইলো আমি বললাম হ্যাঁ পারবো, কত টাকা? তখন একটা অ্যামাউন্ট বললো যে এই টাকাটা যদি দেন আমি আপনাকে আবার ফিরিয়ে দিব। তাই আমি বললাম যে একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? বলে বলেন। আমি বললাম এত টাকা দিয়ে কি করবেন? বলে কি করব আসলে এটা আগেও বলতে পারিনি, এখনও বলতে পারবো না। যদি দেন তাহলে আমার বেশ উপকার হবে, তবে আমি ওয়াদা করতেছি আমি আপনার টাকা খাবো না, আমি আপনার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ফিরিয়ে দিতে হবে না, আমি আমি এমনিই দিব। এই কথা বলে একটা অ্যাকাউন্ট নাম্বার নিলাম এবং সেই অ্যাকাউন্টে আমি সেদিনে আপনার টাকাটা পাঠাই দিছি। টাকাটা পাঠাই দেওয়ার পরে ওর সঙ্গে যোগাযোগ করলাম, যে লোকের নাম্বার ছিল তাকে বললাম যে ভাই টাকা দিয়ে দিছি, মাইশার একটু বলে দিন টাকার অ্যামাউন্ট আমি নাই বলে ভাই। তো যাই হোক, পরে আর কোনো যোগাযোগ নাই, মানে টাকা দিয়ে দিছি, টাকা পেয়ে গেছে, আর কোনো যোগাযোগ নাই, আর কোনো কথাবার্তা নাই। আমি আমার মতো করে পড়ে আছি, থাক, ও টাকা নিচ্ছে, ওর প্রয়োজন হয়েছে, হয়তো আমার কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে যাক। এইভাবে আরও অনেকগুলো দিন কেটে গেছে। আমার পরিবার কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ করতেছে না, আব্বা বা অন্যরা যারা আছে কেউ কোনো যোগাযোগ করে না, আমার সঙ্গে কথাও বলে না। সবাই আমার উপরে খুব রাগান্বিত যে আমি ওকে কেন ছেড়ে দিলাম। আমি সেদিন ওকে বলেছিলাম চাচা মাইশা, তুমি যে আমার কাছ থেকে এইভাবে ছেড়ে চলে গেছো, বা তুমি যে আমাকে একরকম জোর করে আমার মুখ থেকে তালাক নিয়েছো, এটা কি তুমি তোমার পরিবার পরিজন কারো কাছে বা আমার পরিবারের কারো কাছে কি বলেছিলাম? ও বলে না, আমি এটা কারো কাছেই বলি নাই। তাই আমি বললাম সবার কাছে এখন আমাকে দোষারোপে রেখেছো? বললে হ্যাঁ, সবাই জানে যে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, আমি আপনাকে ছাড়তে বাধ্য করেছি, এটা কেউই জানে না। তো যাই হোক, আমি আমার মতো করে পড়ে আছি, যে ও যেহেতু কারো কাছে বলেন ওভাবে পড়ে আছে। টাকা নিয়ে গেল, প্রায় 1 বছর কেটে গেছে। এই টাকাটা নিচ্ছে 9 মাস পরে, আমাকে ছেড়ে যাওয়ার 9 মাস পরে, তার ঠিক 1 বছর পরে সে আবার আমার সঙ্গে যোগাযোগ করছে। এবার যোগাযোগ করে এমন একটা জিনিস আমার কাছে চাইছে, আমি তখন আসলে এই যে জিনিসটা আমার কাছে চাইছে, তখন আমি আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে ওর মূল চাওয়াটা ছিল কে। 1 বছর পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি তো আমার অনেক উপকার করছেন, আমার কি আরেকটু উপকার করবেন? এমনি বলে। আমি বললাম যে ঠিক আছে, উপকার করব, তা কী উপকার বলো? বলে আমি বরিশালের যে ফ্যামিলিটা আমাকে মানে পাঠিয়ে দিছে দেশে, আমি একটু ওনাদের সঙ্গে কথা বলতে চাই, আমাকে কি ওনাদের সঙ্গে একটু কথা বলাই দিবেন? তাই আমি বললাম যে এত বছর পরে ওনাদের সঙ্গে কথা বলতে চাও, কই আগে তো কোনো দিন কথা বলো নাই। বলে না, আমার একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে, আপনি কি একটু কথা বলাই দিবেন, নাকি ওনাদের সাথে যোগাযোগের কোনো ফোন নাম্বার থাকলে আমাকে দিবেন? আমি বললাম হ্যাঁ, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার আছে, আমি সেটা দিচ্ছি। তো ফোন নাম্বার দিয়ে দিলাম ওই বরিশালের মহিলা। দিয়ে দেওয়ার পরের দিনে, মানে যেদিন ফোন নাম্বার দিলাম তার পরের দিন নাকি তার পরের দিন, মেবি একদিন পরে হবে, ওই বরিশালের যে স্যার ছিল উনি আমার সঙ্গে মসজিদে এসে দেখা করলো। উনি আবার ইঞ্জিনিয়ার ছিলেন, ওই সৌদি আরবেতে ইঞ্জিনিয়ারিং করতেন, ভালো অবস্থানেই ছিলেন, ওনার ফ্যামিলি আবার সবাই সৌদি আরবেই থাকে। তো উনি আমার ঢাইকা নিয়ে মসজিদের কোণার মধ্যে বলতেছে যে সাইফুল সাহেব, একটা কথা জিজ্ঞেস করি, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু আমার স্ত্রীর নাম্বার ওনাদেরকে দিয়েছি, মানে আমার স্ত্রীকে তাদের নাম্বার দিয়েছি, তা আমি তো জানি ওখানে কিছু একটা হবে মেবি। তো বললাম যে ঠিক আছে বলেন কি। আমাকে বলতে আছে যে আপনি যে আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন, এর কি কোনো কারণ ছিল? আমি বললাম দেখেন, এটা আসলে পারিবারিক ব্যাপার, তো আমি এটা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। উনি বলে শেয়ার করতে চান না, সেটা ঠিক আছে, তবে আমাদের নাম্বার কি আপনার স্ত্রীকে দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ, ম্যাডামের নাম্বার দিয়েছিলাম আমার বউকে, কেন কী হয়েছে? মানে তারপরে বলে আপনার প্রাক্তন স্ত্রী আমার ওয়াইফকে কল দিয়েছিল। আমি বললাম তারপর? বলে কল দিয়ে বলল আমাদের তো আপনি জানেন, আমাদের মানে আমার যে স্পন্সর আর কি, আমাদের ভালো ভালো ভিসা আছে, আমরা বিভিন্ন বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকি, এবং আপনি স্ত্রীর সঙ্গে মনে আলোচনা করছিলাম, আমরা প্রায় 6টা গরিব ফ্যামিলির ছেলেকে আমরা সৌদি আরবে এনেছিলাম।
তা আপনার স্ত্রী অনুরোধ করলো যে একটা ছেলেকে সৌদি আরবে আনার জন্য, এবং সেটা বিনা টাকা। এখন আমরা তো যাদেরকে আনি তারা তো সত্যিকার, তারা যদি গরিব হয়, অসহায় হয়, একেবারে হতদরিদ্র হয়, তাদের পরিবারটাকে একটু উপরে উঠে দেওয়ার জন্য আমরা নিয়ে আসি আমাদের খরচে বা আমাদের টাকায়। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আমরা যতদিন পর্যন্ত ছিলাম সৌদি আরবে, যা কয়েকদিন ছিল, আমার ওয়াইফ কিন্তু বলেছে আপনার স্ত্রী মানুষ হিসাবে ভালো না। এখন একটা ছেলের কথা বলতেছে যে ছেলেটাকে বিদেশে আনার জন্য, মানে ওই ছেলেটা কে তা তো আর আমরা জানি না, এবং এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করার জন্য আসছি। আমি তখন মানে পুরোপুরি শিওর হলাম, যেহেতু একটা ছেলের কথা বলতেছে ছেলেকে বিদেশ আনার জন্য, তখন আমার কাছে মনে হলো সম্ভবত ওই ছেলের সাথে ওর কোনো সম্পর্ক আছে, এবং ওই ছেলের জন্যই ও মেবি আমাকে ছেড়ে চলে গেছে। বিষয়টা আমার কাছে তখন এরকমই মনে হলো। তাও আর আমি ওকে কোনো কিছু বললাম না। কোনো কিছু না বলে আমি ওই স্যারকে বললাম যে ইঞ্জিনিয়ার স্যার, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথাবার্তা বলে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আপনি জানায়েন, আমি তাহলে গেলাম। উনি চলে গেছেন। ওই দিনে আমি তখন মাইশারে কল দিলাম। কল দিছি পর ওই যে লোকের নাম্বারে কল দিতাম সে মাইশারে ডাইকা দেয়। মাইশার কাছে কোনো ফোন ছিল না। তো লোকটা ডাইকা দিলে পরে আমি মাইশাকে বললাম, আমি তোমাকে বরিশালের ম্যাডামের নাম্বার দিলাম, তুমি কি ম্যাডামকে ফোন করছিলা? ও বলে হ্যাঁ ফোন করছিলাম। আমি বললাম কেন ফোন করছিলাম? বলে করছিলাম যে আমার একজন পরিচিত লোক আছে, ওনাকে সৌদি আরবে পাঠাবো, তারা তো অনেক লোকদেরকে ফ্রিতে সৌদি আরবে নিয়ে যায়, যদি আমার সেই মানুষটাকে নিয়ে যাইতো। আমি বললাম তোমার সেই মানুষ? বলে না না না, আমার ওই পরিচিত মানুষটাকে নিয়ে যাইতো। আমি বললাম মাইশা, আমি কথা দিলাম যে তোমার ওই উপকারটা আমি করব, যদি বরিশালের তারাও না করে আমি করব। তুমি তো জানো এখানে অনেক বড় বড় সৌদি শেখদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, সবার সঙ্গে আমার ভালো উঠা বসা আছে। আমি তোমার কথা দিলাম যে আমি তোমার এই কাজটা করে দিব, তারা না করলে আমি নিজের ভাবে এই কাজটা করব। কিন্তু আদৌ কি যে মানুষটা সৌদি আরবে আসবে সে তোমার মানুষ? আমি বিষয়টা জানতে চাই। ওই তখন ভাই অনেকক্ষণ ধরে চুপ করে আছে, কোনো উত্তর করে না। অনেকক্ষণ ধরে চুপ করে থাকার পরে বলতেছে হ্যাঁ এটা আমার মানুষ। আমি বললাম তোমার কেমন মানুষ? ও বলে আমি ওকে ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো কতদিন ধরে? বলে বহু বৎসর ধরে। আমি বললাম বহু বৎসর ধরে ওকে ভালোবাসো, আমাকে বিয়ে করার আগ থেকে সম্পর্ক না পর থেকে? বলে আপনাকে বিয়ে করার আগ থেকে। আমি বললাম যেমন? বলে আমি আসলে আপনাকে এই জন্য বিয়ে করতে চাই না, আমার আব্বা আপনার বিয়েটা বারবার পিছে নামাচ্ছিল। আপনার কি মনে আছে আপনার আব্বা যখন আসছিল, আমার আব্বা বলছে আরেক বছর পরে বিয়ে দিবে। আমি বললাম হ্যাঁ। বলে কেন বলছিল জানেন? আমি বললাম কেন? বলে আমার আব্বা জানতো যে আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আমি সেই ছেলেটাকে বিয়ে করব, বা আমি সেই ছেলের সাথে সম্পর্ক, আমি এখন বিয়ে করবো না। আমি হাঙ্গামা করতেছিলাম, বাসায় ঝামেলা করতেছিলাম, আমি এখন বিয়ে করবো না। আব্বা এই জন্য বিয়ে পিছ নামাইছিল। আর আমার আব্বা আপনার আব্বাকে চাপ দিচ্ছিল না, আমার বয়স হয়ে গেছে তারপরে বিয়ের জন্য চাপ দিচ্ছে না, যে কারণ আমার মানে আমি নিজেই তো ঠিক নাই। তাই আমি বললাম তারপর? বলে তারপর হচ্ছে আমি আপনাকে বিয়ে করি, বিয়ে করার পরে আমার আব্বা আমার সাথে অনেক কান্নাকাটি করছে, আমার হাতে পায়ে ধরছে আমি যাতে আপনাকে কোনো কিছু না বলি এবং ঠিকমতো আপনার সঙ্গে সংসার করি, আমার প্রাক্তন সম্পর্কে আপনাকে কিছু না জানাই। যার কারণে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আপনার সঙ্গে বাসর করেছি, কয়েক মাস সংসার করেছি। এবং এরপর আপনি যখন সৌদি আরবে চলে যান তখন আমার এই প্রাক্তন প্রেমিক রাফির সঙ্গে আমার আবারও পুনরায় যোগাযোগ হয়। একটা সময় রাফি আমাকে এত ভালোবাসতো যা ঠিক বলার মতো না। রাফির কিছুই ছিল না, ওর মাথার উপরে আসমান ছিল না, পায়ের নিচে মাটি ছিল না। ও খুবই হতদরিদ্র পরিবারের একটা ছেলে, আমাকে মনে প্রাণে ভালোবাসতো। আপনার অবর্তমানে আপনার সৌদি থাকা অবস্থায় ও আমাকে ওর প্রতি আবারও দুর্বল করে ফেলে। আমি ওকে ছাড়তে পারতেছিলাম না। হ্যাঁ, আমি আপনার আব্বাকে বলেছি আমার হজ করতে ইচ্ছে করে, আসলে আমার হজ করতে ইচ্ছে করে। তো আমি যখন সৌদি আরবে আসছি আমি আপনার কাছ থেকে এটা নিতে চাইছি, তো কিভাবে আপনাকে বলবো? আপনি যদি আমার আব্বাকে বলে দেন যে আমি আপনাকে জোর করেছি বা আমি আপনার কাছ থেকে তালাক চেয়েছি বা এভাবে আপনার কাছ থেকে তালাক নিয়েছি, এটা যদি আমার আব্বাকে বলে দেন তাহলে আব্বা আমাকে আস্ত রাখবে না, আব্বা আমাকে মেরে ফেলবে। আমি ভয়ে আমি তখন আপনাকে এটা বলতে বলেছিলাম যাতে আপনার উপরে দোষটা থাকে, আপনি আমাকে ছেড়ে দেবেন, আব্বা যাতে আমার ক্ষতি না করে। এরপরেও আপনি আমাকে ছেড়ে দেওয়ার পরে আমার আব্বা আমার উপরে খুব টর্চার করছে, আমাকে অনেকবার জিজ্ঞেস করছে। আমি বলছি আমি কিচ্ছু বলি নাই, ওনারে আমার ভাল লাগে না, ওনার কোনো ইতালি মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি বললাম ইতালি মেয়ের সাথে সম্পর্ক আছে এটাও বলেছো? বলে হ্যাঁ, আমি এটাও বলেছি যে আপনি ইতালি মেয়ের সাথে সম্পর্ক আছে, আপনি সেই মেয়েকে বিয়ে করবেন, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছেন। আমি বললাম হায় রে মানুষ। অতক্ষণ বলে দেখেন আমি তো সব সত্যটাই আপনাকে বলেছি, আপনি যদি সৌদি নিয়ে রাফিকে একটা ভালো কাজ দিতে পারেন, রাফিকে একটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন, তাহলে আমি ওকে বিয়ে করে
আমার একটা সংসার তৈরি করতে পারি। কারণ রাফির অনেকগুলো ভাই বোন, ওর আর্থিক অবস্থা অনেক দুর্বল। আর ওর আর্থিক অবস্থাকে একটু সবল করার জন্য আমি আপনার কাছ থেকে প্রায় 1 বছর আগে কিছু টাকা নিয়েছিলাম। সেই টাকাটা দিয়ে ওকে একটা ব্যবসা করতে বলেছিলাম, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত ওর ব্যবসাতে অনেকগুলো টাকা লস খায় এবং ওর এখন আসলে কোনো কিছুই নেই। আর আমি ওর কাছে ঠিক যেতেও পাচ্ছি না, ও যে আমাকে খাওয়াবে সেই সামর্থ্যটাও ওর নাই। যদি ওকে কোনো রকমের সৌদি আরবে নিয়ে যাওয়া যায়, একটা ভালো কাজ দেওয়া যায়, তাহলে আমি ওর সাথে সংসার করে আমার বাকি জীবনটা কাটাতে পারি। কারণ আমি ওকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর অন্য কোনো ছেলেকে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না আমার জীবনে। ওই আমার জীবনের সব কিছু। আমার নিজের বউয়ের মুখের এই কথাগুলো শোনার পরে আমি মনে মনে চিন্তা করতেছি, হায় খোদা, দুনিয়াতে কেন পাঠাইলাম? কেন দুনিয়াতে আমার মতো মানুষরে পাঠাইলাম? যে ঠিক আছে, ওকে সমস্যা নেই, তুমি রাফির পাসপোর্ট আমাকে দিও। ও বলে, সত্যি আপনি এটা করবেন? আমি বললাম, হ্যাঁ করবো, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি সত্যটা বলো তাহলে তোমার ওই মানুষটাকে আমি বিদেশ আনবো। তো ওর কথা মতো আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে পাসপোর্ট দিও। এরপরেও রাফির তখন পাসপোর্ট ছিল কি করে আমি জানি না, কিছুদিনের মধ্যে আমাকে পাসপোর্ট পাঠায়। পাঠানোর পরে আমি সেখানে একটা শেখের সঙ্গে কথা বলি। শেখের সঙ্গে কথাবার্তা বলে শেখ আমারে বলতেছে আমার তো ড্রাইভার লাগবে। ওই ছেলে কি ড্রাইভার? আমি বললাম, না ঠিক ড্রাইভার কিনা জানি না, তবে আমি কথাবার্তা বলবো। ওরে বললাম যে ওকে গাড়ি চালাতে পারে, আল্লাহর কি হুকুম। ওই মানে আমাকে ওই মাইশেও বলতেছে যে হ্যাঁ ও তো গাড়ি চালাতে পারে, ও দেশে গাড়ি টাড়ি চালায়, ও পারে। আমি জানি যে হ্যাঁ ও তো গাড়ি চালাতে পারে। সৌদি বলে ঠিক আছে তাহলে ভিসা দেবে। সৌদি ভিসা দিল, টিকিট দিল, সব ওই দিল। মানে একেবারে 1 টাকাও খরচ কিন্তু লাগে নাই, সম্পূর্ণ ফ্রিতে তখন রাফিকে সৌদি আরবে নিয়ে আসে। তো রাফিকে দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে না, রাফি ছেলে হিসাবে খারাপ না, ভালোই। সৌদিতে আসার পরেও আমাকে খুব সম্মান দেখিয়ে কথা বলল এবং ওকে যেটা জিজ্ঞেস করলাম যে তুমি কি মাইশাকে বিয়ে করছো? ও বলে হ্যাঁ বিয়ে করছে। তো মাইশাকে যে ও বিয়ে করছে এটা মাইশার পরিবার কেউই জানে না। তো সৌদিতে আসার পরে তখন ধরেন এইভাবে, যেহেতু সৌদিতে চলে আসছে, মোটামুটি টাকা পয়সা ইনকাম করতেছে, ভালো অবস্থানে আছে, তখন আস্তে আস্তে করে মাইশা ওর পরিবারে যাওয়ার পরিকল্পনা করলো। ছেলেটা সৌদিতে আসার ঠিক 4 থেকে 5 মাস পরেই মাইশা তখন ছেলের বাড়িতে চলে গেছে। কোনো অনুষ্ঠান না, কোনো পারিবারিক কিছুই না, কোনো অনুষ্ঠান করেও যায় নাই, ও এমনিতেই ছেলের বাড়িতে চলে গেছে। যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, ওই নিয়েও চলে গেছে। এবং ছেলেরও কোনো অভিযোগ নেই যে বউ তার বাড়িতে চলে গেছে, মাইশা তার বাড়িতে আছে, তা সব কিছু ঠিক আছে। তো আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওরা ভালো থাকুক। আমার তো আর নিজের কোনো টাকা পয়সা খরচ হয় না, বা আমি তো কোনো টাকা দিই না, সব টাকাই তো সৌদি আর নিজেই দিয়েছে এবং ওই সৌদি আরবের টাকাই তো আসছে, আমার তো আর কিছু না। ওকে ফাইন, ঠিক আছে, আমি আমার মতো করে পড়ে আছি। এভাবে অতক্ষণ করে কি দেশে টাকা টুকা পাঠাইতো না, কি করতে আমি জানি না। এভাবে প্রায় আরও 2 বছর কেটে গেছে। দেখেন এই যে সময়গুলো কাটতেছে, আমার পরিবার কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেছে না, কোনো কথাবার্তা বলতেছে না। 2 বছর পরে, এর প্রায় 1 বছর 8 মাস কি 9 মাস পরেই প্রায়, মানে রাফি সৌদি আরবেতে চলে আসার 1 থেকে 1.5 বছর পরে আমার পরিবার সম্পূর্ণ ঘটনাগুলো জানতে পারে। আমার আব্বা, আমার মা সবাই জানতে পারে এবং এটা নিয়ে খুব বড় ধরনের একটা ঝামেলা হয়। আমার আব্বা তার যে বন্ধু ছিল, মানে ওই মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিনের সঙ্গে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যে আমার ছেলের এত ভালো বিয়ের প্রস্তাব ছিল কিন্তু আমি সেখানে বিয়ে দেই নাই, আমি তোর মুখের দিকে তাকিয়ে তোর মেয়েকে বিয়ে করাই, আর তোর মেয়ে আর তুই মিলে আমার ছেলের জীবনটাকে এমনভাবে নষ্ট করলে। তখন নাকি আমার শ্বশুর আমার আব্বাকে বলে, সব দোষ আমার মেয়ের, সব দোষ আমার ছেলের, তোমার ছেলের সঙ্গে এত বড় ঘটনা ঘটছে, তোর ছেলে কাউকে জানায়নি কেন? আমার মেয়ে বলছে এবং বলা মাত্রই কেন সে আমার মেয়েকে তালাক দিয়ে দিল? আমার মেয়ের কথাকে সে কেন শুনলো? আমাদেরকে কেন জিজ্ঞেস করলো না? আমার আব্বা বলতেছে এমন জায়গায় গিয়ে আমার ছেলেকে আটকাইছে, আমার ছেলের বুকের ভিতরে 30 তিরফা কোরআন, কাবাঘরকে আমার ছেলে ভয় পায়, আমার ছেলে সম্মান করে এবং সে জায়গা থেকে আমার ছেলে এই কাজটা করেছে। তো যাই হোক, তাদের মাঝে অনেক মানে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে। এগুলো হওয়ার পরেই তো এখানে তো ধরেন রাফি চলে আসছে এবং রাফি এসে আবার সেখানে ড্রাইভিং লাইসেন্স নিছে, চাকরি করতেছে। এখানে সে মোটামুটি সে একটা ভালো অবস্থানে চলে গেছে। তো ভালো অবস্থানে চলে গেছে, বেশ ভালোই আছে, ও খারাপ না, বেশ ভালোই আছে, চলাফেরাও করতেছে, থাকাথাকি করতেছে। রাফি সৌদিতে আসার প্রায় কয়েক বছর, বলতে প্রায় বছর 1.5 পরে আবারও হলো কি, এবার মাইশা আমার আবারও ফোন করে। আমার আব্বা কিন্তু আমাকে অনেক গালাগালি করে, আব্বা আমাকে দোষারোপ করছে যে আমি আব্বাকে কেন পুরো বিষয়টা আগে জানালাম না, কেন মাইশা যেভাবে বললাম আমি সেভাবেই করলাম। মাইশা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো আমার হাজব্যান্ডকে নিলেন, নিয়ে কাজও দিলেন, ওই তো প্রথম দিকে বাড়িতে কিছু কিছু টাকা দিত, পরিবার ভালোই চলতো,
এখন ও তো এখন বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা ঠিকমতো খাইতে পারি না, বাড়িতে চলতে পারি না, আমরা তো দেশে মোটামুটি বেশ অভাবে আছি, এখন কি করা যায়, আপনি যদি একটু ওকে দেখতেন, ও টাকা পয়সা দেয় না কেন। তো এটা যখন ও আমাকে বলে, মাইশা আমাকে বলে, তো আমি তখন বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তো এর কিছুদিন পরে একটা বাঙালি মার্কেটে এই রাফির সঙ্গে আমার দেখা। ওরে আমি আইনি দিছি, ও কিন্তু প্রথম দিকে আমার সঙ্গে খুব ভালো করেই কথা বলতো, মানে সর্বদিক থেকে ভালোই ছিল, কিন্তু এরপর থেকে ওরা আমার সঙ্গে কথা বলতে চাইতো না, মানে আমি ফোন দিলেও ধরতো না বা আমাকে একটু ইগনোর করতো। আচ্ছা যাই হোক, আমি তখন বললাম যে রাফি, বাড়ি থেকে খবর আসছে যে তুমি নাকি বাড়িতে টাকা টুকা দাও না, তা ঘটনা কি? ও আমারে তখন প্রশ্ন করলো দোকানের সামনে, মানে অনেকগুলো বাঙালিদের সামনে আমাকে বলে যে বাড়ি থেকে খবর কিভাবে আসলো, আপনার নাম্বার তো আমার আব্বার কাছেও নাই, আম্মার কাছেও নাই, আমার ফ্যামিলির কারো কাছে তো আপনার নাম্বার নাই, তা বাড়ি থেকে খবরটা কিভাবে আসলো যে আমি বাড়িতে টাকা পাঠাই না? আমি তখন চুপ করে আসছি। পরে বলে ক্যা, আমার বউ আপনারে ফোন করছে? আমার বউ রাত বেরাতে আপনার সঙ্গে কথা বলে? আপনি তো একজন হুজুর মানুষ, মুখের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরেন, মিয়া দেখতে তো ভালোই মনে হয়, অন্যের বউর সঙ্গে রাতের বেলায় কথা বলেন, তা লজ্জা করে না? আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়েছি, ও আমাকে এগুলো কী কথা বলতেছে। আমি তখন বললাম যে রাফি, এখানে মানে অনেকগুলো বাঙালি আছে যারা আমাকে অনেক সম্মান করে, আমাকে হুজুর হুজুর বলে কথা বলে, এখানে সব বাঙালিগুলা। তাই আমি বললাম যে রাফি, তুমি এগুলো কী বলতেছো, মানে রাফি আমার সঙ্গে তুমি এরকম করে কেন কথা বলতেছো? ও আমাকে বলে কেন বলবো না, আপনি তো একটা বেয়াদব, আপনি তো মানুষ হিসেবে খারাপ, আপনি আমার বউর সঙ্গে রাত বিরাতে কথা বলেন, আমার বউর সঙ্গে কথা বলে কি আপনি ঠিক, আপনি কেন কথা বলেন? তো এইভাবেই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করার পরে ও তখন করলো কি, এখান থেকে চলে গেছে। তো এখানে মোর্শেদ বলে আরেকটা ভাই ছিল, উনি আবার আমার সঙ্গে সম্পর্ক অনেক ভালো, উনি আমাকে তখন ডাক দিল যে হাবাস সাহেব এদিকে আসেন। আমাকে ডাক দিয়ে বললো যে আপনি বেয়াদবটার সঙ্গে কেন কথা বলেন? আমি বললাম ভাই বেয়াদব মানে বলে আপনি তো ওর সম্বন্ধে জানেন না, আপনি হয়তো কি সৌদি আরবে আনছেন, কাজ দিচ্ছেন, কিন্তু এই ছেলের সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। আমি বললাম কী করে? ও বলে এইখানে একটা বাঙালির মেয়ের সাথে ওর অনেক মধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ওই মেয়ের পিছনে সব টাকা নষ্ট করে এবং ও নেশা করে, খুব খারাপ, মানে এক কথায় বলতে গেলে ওর মতো খারাপ কোনো ছেলে হয় না। আমি বললাম ভাই বলেন কি, সত্যি বলতেছেন? বলে হ্যাঁ সত্যি বলতেছি, এখানে একটা বাঙালি মেয়ের সাথেও সম্পর্ক, এখন সম্ভবত এই বাঙালি মেয়েকেও বিয়েও করে ফেলছে, তা তো আর জানি না, কিন্তু ও খুব খারাপ, ওর মতো খারাপ কোনো ছেলে হয় না। তো আমি আর কি বলবো আপনাকে, আপনি যে ওর সঙ্গে কথা বলেছেন এতেই তো আপনার মান সম্মান নষ্ট হয়ে গেছে, আপনি তো মনে হয় না যে এই ছেলের সঙ্গে আপনার কথা বলা, আমার তো মনে হয় যে এই ছেলের সঙ্গে আপনার কথা বলা উচিত। আমি তখন বললাম যে মোর্শেদ ভাই আসলে ঠিকই বলছেন, আচ্ছা ঠিক আছে। পরে মোর্শেদ ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে বাসায় গেলাম, গিয়ে তখন মাইশার সঙ্গে যোগাযোগ করলাম, করে বললাম যে দেখো, আসলে আমাকে আর কত কষ্ট দিবা, আমাকে আর কত যন্ত্রণায় রাখবা, আর কত আঘাতে রাখবা? তুমি কি জানো যে তোমার হাজব্যান্ড এখানে এইসব করে বেড়ায়? মানে যতকে আমি বলছো তখন কান্না করতেছে, মানে হুপিয়ে হুপিয়ে কান্না করতেছে, করে বলতেছে আমি মানুষটার জন্য কি না করছি, আমি আপনার মতো একজন ফেরেস্তার হাত ছেড়ে দিলাম, আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনি এত ভালো একটা মানুষ ছিলেন, আমি আপনাকে ছেড়ে দিলাম শুধু ওর জন্য, যা করছি জীবনে যেটাই করছি আমি শুধু ওর জন্য, কিন্তু কিন্তু আমি আসলে কি পাইলাম জীবন? আমি তো কিচ্ছু পাইলাম না, ও তো আমার সাথে বেইমানি করছে। আমি বললাম দেখো আচ্ছা যাই হোক, আর এখন তো আর এসব কথা আমারে বলে লাভ নাই, আমাকে তো আর এসব কথা বলেও কোনো লাভ নেই, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বা তুমি বুঝো, রাফি বুঝবে। তবে আমাকে তুমি যেটা বলেছো বলার জন্য আমি তোমাকে সেটা জানাইলাম যে এখানে রাফি এমন এমন আকাম কুকাম করে বেড়াইতেছে, এই ধরনের ঘটনাও করতেছে। আমি তোকে জাস্ট বিস্তারিত জানাইলাম। ও তখন আমাকে বলে আমি এখন কি করব? আমি বললাম তুমি বুঝো তুমি কি করবা। এমন করতে করতে আর দেশে ওটা কোনো টাকা টুকা দেয় না, এদিক দিয়ে মাইশা আমাকে কল দেয়, আমি কি করব, কেন টাকা দেয় না, এটা সেটা। পরে একটা পর্যায়ে জানতে পারে ওখানে একটা বাঙালি মেয়েকে নাকি বিয়ে করে ফেলে রাফি। কোন বাঙালি মেয়েকে বিয়ে করে নাকি জানি না, তবে ওই মেয়ের সঙ্গে ওর খুবই মানে খারাপ সম্পর্ক এক কথায় বলতে গেলে। তা আমি আমার মতো করে পড়ে আসি। যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কারোর সঙ্গেই কোনো কথা বলি না, না মাইশার সঙ্গে না রাফির সঙ্গে, আমি আমার মতো করে পড়ে আছি। এবার মাঝে মাঝে মানে মাইশা আমাকে ফোন দেয়, ফোন করে আমাকে বলে আমার জীবনটা এইভাবে নষ্ট করছে, আল্লাহ করে কখনো ক্ষমা করবে, আল্লাহ করে কখনো মাফ করবে বলেন, আমি ওর জন্য কী না করছি, আমি তো ওর জন্য আমার সর্বোচ্চ দিয়ে দিয়েছি, আমার বাবা মায়ের কাছে আমি কখনো ফিরে যেতে পারবো না, আমার পরিবারের কাছে আমি ফিরে যেতে পারবো না, আমি তো সবই হারাইলাম, আমার তো আর কিছুই নেই। এইরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, আরও বাড়িতে টাকা দেওয়া বন্ধই করে দিচ্ছে, মানে টোটালি বাড়িতে টাকা দেয় না, মানে টাকা পয়সা দেয় না। এখন তো মানে মাইশা নিজেও চলতে পারে না, বউ বাড়িতে টাকা ঢুকে দেয় না। তখন করলো কি, ও একটা সময় ওর ময়মনসিংহের শ্বশুর বাড়ি ছেড়ে ও ঢাকায় চলে গেছে।
তো ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে একটা ফ্যামিলিতে, মানে ওর কেমন আত্মীয় নাকি জানি না, একটা ফ্যামিলিতে উঠছে। ওর বাপ মাই তোকে আর মেনে নেবে না। ওর বাপ মায়, যেহেতু তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে জায়গা সম্পত্তিগুলো আছে তারা এগুলো সব মসজিদ মাদ্রাসার নামে দান করে দিবে। তাদের এই মেয়েকে তারা কখনোই মেনে নেবে না। তো বাবা মা যখন মেনে নেয় ও তখন চলে গেছে আপনার এই ঢাকাতে চলে গেছে। ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নিছে। তো গার্মেন্টসে চাকরি নিছে, আমাকে মাঝে মাঝে ফোন করে চিৎকার করে কাঁদে। গার্মেন্টসে চাকরি করি, সুপারভাইজার এসে হাত ধরে, পিএমএ বলে রাতের বেলায় থাকার জন্য, ধারণে পর্যন্ত বেরোয়ার সময় শরীরে হাত দেয়। আমি একটা আলেমের মেয়ে, আমার আব্বা একজন হুজুর ছিলেন, আমার সঙ্গে এগুলো কী হইতেছে, আমি এই সমাজে কেমন করে বেঁচে থাকবো। ও খুব কান্না করতো, আমার কাছে ফোন করে করেই কান্না করতো। আমি তখন বলতাম, দেখো আমার কাছে এইসব কথা বলে কী লাভ, আমি কী বা করতে পারবো, আমাকে তো এইসব কথা বলে আর লাভ নাই। তোমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাগ্যের দোষ দিয়া তো লাভ নাই, তুমি নিজেই তো নিজের ভাগ্যকে এই জায়গায় নিয়ে গেছো। অতক্ষণ বলে, আমি এইসব থেকে কীভাবে বেরোতে পারি, আমার এইসব জীবন তো আর ভালো লাগে না। আমাকে ফোন করে বলে, আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করব, আমি নিজের জীবন দিয়ে দিব, আমি এই জীবন আর রাখবো না, এটা সেটা। আমি ওকে বুঝাই যে যাই করছো, যেটাই করছো প্রয়োজন নাই, এবং এভাবে আর খারাপ লাইনে যাও না, ভালো থাকো, বা তুমি ফ্যামিলির কাছে ফিরে যাও, আমি তোমার আব্বার সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলবো। এরপরও আমি বেহাইয়ার মতো একজন ওর বাবাকে ফোন করলাম, মানে মাইশার বাবারে ফোন দিয়ে বললাম যে আঙ্কেল, আমি তো আপনার বাবার বন্ধুর ছেলে, তো মানে আমি তো আপনার বন্ধুর ছেলে। তো দেখেন, আপনার মেয়েটা, আপনি একজন আলেম মানুষ, দিনদার, কোরআনে হাফেজ, এবং আপনি একটা মসজিদের মুয়াজ্জিনি করেছেন, আপনার এলাকাতে আপনার একটা সম্মান আছে। এখন আপনার মেয়েটি এভাবে ঢাকায় চলে গেছে, ঢাকায় গিয়ে এই ধরনের কাজ টাজ করতেছে, আপনার নিজের তো মান সম্মান থাকবে না, আর সমাজের লোকেও বা আপনাকে কী বলবে। আপনি কি আপনার মেয়েটাকে ফিরে আনতে পারেন না? উনি আমাকে বলে, এমন মেয়ে পেটে ধরেই তো আমি আজকে আমার বন্ধুকে হারাইলাম, সমাজ হারাইলাম, আল্লাহ হারাইলাম, ধর্ম হারাইলাম, সব আমি হারাইলাম। আজকে মসজিদে নামাজ পড়তে গেলে আগের কাতারে দাঁড়ায় নামাজ পড়াইতাম, আমি আকামত দিতাম, এবং গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজকে আমার সেই সম্মান ধূলিসাৎ হয়ে গেল, আমি কারো কাছে মুখ দেখাইতে পারি না, আজ আমার ইজ্জত নেই। সবাই আমাকে দেখলে ছি করে, আমাকে অপমান করে কথা বলে। আমি তখন বললাম, এরপরও আপনার মেয়েটাকে মনে হয় আপনার ফিরিয়ে আনা উচিত। উনি বলে, আমি মরে যাব, আমার জীবন দিয়ে দিব, তারপরও ওই অপদার্থ মেয়েকে আমি আর কখনোই ফিরে আনবো না, আমি আর এই মেয়ের চেহারাও কখনো দেখব না। যতই ওনাকে বুঝেলাম, যতই বললাম যে না, উনি আমার আর কোনো কথাই শোনে না, উনি ওনার মেয়েকে আর কখনোই ফিরিয়ে আনবে না, উনি সাফ কথা বলে দিয়েছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আর প্রতিনিয়তই মাইশা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে। আমার জীবনটা নষ্ট হয়ে গেল, এবং একটা পর্যায়ে ও সুইসাইড করবে, ঠিক এমন একটা প্রস্তুতি নিয়ে নেয় যে আমি সুইসাইড করব, আমি এই জীবন আর রাখবো না, নিজের জীবন দিয়ে দেব। এমন করেই একদিন রাত্র, বাংলাদেশ সময় তখন প্রায় মধ্যরাতের কাছাকাছি, ও যে বাসায় থাকতো, ওই বাসার মহিলাটা একদিন আমাকে ফোন করে বলে যে, হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমাকে সত্যি করে উত্তর দেবেন। আমি আশা করছি যে আপনি আমাকে সত্যিটাই বলবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি সত্যিটাই বলবো, আপনি আমাকে বলেন। উনি তখন আমাকে বলে যে, হুজুর, আপনি কি মাইশাকে এখনও ভালোবাসেন? এটা শোনার পরে আমি একটু থমকে দাঁড়িয়ে বললাম যে, আপনি আমাকে এটা কী বলতেছেন? আমি এখনও মাইশাকে ভালোবাসি, মাইশা তো অন্য কারো বউ, আমি এখন মাইশাকে কেমন করে ভালোবাসি? আরে আপনার কথাটা কেমন অযৌক্তিক হয়ে গেল না? উনি তখন আমাকে বলে, হুজুর, আপনিও জানেন, আমিও জানি যে মাইশা আরেকজনের বউ। কেমন বউ? এটা আপনিও জানেন, আমিও জানি। আর ওই ছেলেকে মাইশা মৌখিকভাবেও তালাক দিয়ে দিয়েছে, কাগজপত্রও তালাক দিয়ে দিয়েছে, ওই ছেলের সাথে মাইশা থাকবে না। আমি তখন বললাম, দেখেন, আমি এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আর আমি চিন্তা করতেছি আমি আপনাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না, আমি এই সিম নাম্বারটাই চেঞ্জ করে ফেলবো। মহিলাটা তখন আমাকে বলতেছে, আপনি সিম নাম্বারটা চেঞ্জ করে ফেলেন, এতে আমার কোনো সমস্যা নাই, তবে আমি আপনাকে একটা কথা জানায় রাখি, কথা হচ্ছে এইটা, মাইশার জীবনে 2টা ঘটনা ঘটবে। আপনি যদি যোগাযোগটা বন্ধ করে দেন, হয় মাইশা আত্মহত্যা করে মারা যাবে, না হয় মাইশা কোনো একটা পতিতালয়ে চলে যাবে। তবে 70% শিওর সে পতিতালয়ে চলে যাবে, আর 30% শিওর সে আত্মহত্যা করবে। 2টার একটা করবে, কারণ তার জীবনে যে সিচুয়েশন চলে এসেছে। তো আমরা দেখেন, গরিব মানুষ, আমার জামাই সিএনজি চালায়, আমাদের অত টাকা পয়সা নেই, আমরা খুবই গরিব। তো সে জায়গার ভিতরে ওরে আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারি না, ওর পরিবার তোকে মেনে নিবেই না, ও তো পরিবারের কাছে যাবেই না, বা ওরাও নিবে না, আর ও কোথাও চাকরিও করতে পারতেছে না, যেখানেই যাচ্ছে সেখানেই সবাই শরীরে যাচ্ছে। সো ও বলতেছে, শরীর দিয়ে যদি চাকরি করা লাগে, তা চাকরি কেন, আমি চাকরি করব না। তো দেখেন,
আপনি একজন হুজুর মানুষ, আপনার ভিতরে 30 সিরফা কোরআন আছে, আপনি একজন দিনদার আলেম, আপনার বাবাও ভালো মানুষ ছিল, আপনি কি মাইশাকে মাফ করে দিয়ে ওর সাথে আবারও পুনরায় সংসার করতে পারেন না? আমি বললাম, এটা আপনি কি বলেন? উনি বলে, হুজুর দেখেন, একটা মেয়ে যদি পতিতালয়ে চলে যায় তাহলে প্রতিটা দিন ও যে পরিমাণের অন্যায় করবে আপনার আমল নামায় সেই গুনাহগুলো লেখা হবে। ও প্রতিদিন যা অন্যায় করবে। আমি বললাম, না, আমি তোকে অন্যায় করার জন্য বলি নাই, আমি তোকে খারাপ করার জন্য বলি নাই, তাহলে আমার আমল নামায় কেন ওর গুনাহ উঠবে? বলে, আচ্ছা ঠিক আছে, আপনার আমল নামায় না হয় উঠবে না, কিন্তু এই মেয়েটা যখন খারাপ হয়ে যাবে আল্লাহ তো আপনাকে জিজ্ঞেস করবে যে একটা মেয়ে ভালো হওয়ার জন্য তোর কাছে আসছিল, তুই তো সুযোগ দিলি না, আপনি তো একজন হুজুর, আপনি তো এটা জানেন। আমি বললাম, দেখেন, ও তো আমার কত বড় ক্ষতি করেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। এরপরেই উনি আমাকে বলে, আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আমি বললাম, না, আপনি ক্ষমা চাইলে হবে না, যে অন্যায় করেছে ক্ষমা সে চাইবে না তো আপনি চাইবেন তা কী করে হয়? এরপরেই দেখলাম, মানে আমি এরপরেই বুঝতে পারলাম যে মাইশা ওনার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং সে তখন মাইশারে কয়েকটা থাপ্পড় দিয়ে বলতেছে, বেয়াদব, গালাগালি করে বলতেছে, কথা বল, কথা বল, তুই তো একটা বেয়াদব, কথা বল, কথা বল। এবারও একদম বিলাপ করে কান্না করতেছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি সারা জীবন আপনার পা ধরে ভাত খাবো, আপনার পা টিপে দেবো, আমি আপনাকে এক বিন্দু পরিমাণের কষ্ট দেব না, আমি আপনাকে মাথার মুকুট বানিয়ে রাখবো। আমি বললাম, তারপরও আমি একটু চিন্তা করি। পরে চিন্তা করলাম যে আসলে কি করা যায়। ওর তো আমি সবই নষ্ট করলাম, ও জীবন শেষ করে দিলাম, তো আমার জীবন শেষ করলো বা যাই হোক যেটাই হয়েছে, এখন তো ভালো হওয়ার একটা সুযোগ চাচ্ছে, আমি ওকে সেই সুযোগটা দিব? অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেই। মহিলার সঙ্গে কথাবার্তা বললাম। মহিলা বলে, ওরে আপনি দেশে রাখেন না, আপনার কাছে নিয়ে যান, কারণ দেশে থাকলেও ভালো থাকতে পারবে না, ওর জীবনটা অনেক এলোমেলো হয়ে গেছে এবং এই জীবনে ও আর ভালো হতে পারবে না। আপনি সৌদিতে নিলে হয়তো আল্লাহর পবিত্র জায়গায় গিয়ে নামাজ কালাম পড়বে, সেখানে গেলেও ভালো হয়ে যাবে, আপনি ভাইয়া ওকে সৌদি আরবে নিয়ে চলে যান। তাই আমি বললাম, ঠিক আছে। ওর তো আগেই পাসপোর্ট ছিল, আমি তারপর ওর ভিসার জন্য ব্যবস্থা করি, ভিসা টিসা সব কিছু ঠিকঠাক করে ব্যবস্থা করে ওর ভিসা পাঠানোর পরে কয়েক মাসের মধ্যে ওর ফ্লাইট হয়ে যায় এবং আমার কাছে চলে আসে। ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত আমি ওর সম্পূর্ণ খরচ বিহার করতাম, ওর থাকা খাওয়া ঢাকাতেই সমস্ত খরচ আমি দিতাম। সৌদিতে আসার পরে আমি তখন একটু শান্তির ছোঁয়া পেলাম যে আলহামদুলিল্লাহ, যাই হোক, এবার তো আমার কাছে আসছে, আমি এবার ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো, আমার সঙ্গে রাখবো, ওর সাথে সংসার করব। এইভাবে থাকতে থাকতে একটা সময় ও তখন গর্ভবতী হয়। এই যে ইয়েকে বিয়ে করছে, রাফিরই বিয়ে করছে, তখনও কিন্তু বাচ্চা নেয় নাই, কিন্তু আমাকে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পরেও তখন বেবি নেয়। তো আমাদের দ্বিতীয়বার খুব মানে সৌদি আরবে যখন আসে তখন আমি একটা হুজুরের মাধ্যমে আমি খুব সুন্দর করে ওকে বিয়ে করি। তো এই করে আমার একটা ছেলে সন্তান হয়। ছেলেটা হওয়ার পর আমার ছেলেটা তখন অনেক সুন্দর হয় দেখতে শুনতে, ও তো অনেক সুন্দর ছিল, ওর মতো আমার মতোই হয়। আমি বাচ্চাটাকে নিয়ে অনেক সুখে শান্তিতে আরাম আয়েশের ভিতরেই আছে, আমার সাথেও চলতেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে প্রায় ওই 1.5 থেকে 2 বছর মতো সৌদি আরবে ছিল। 2 বছর ছিল। 2 বছর পরে ওর বাবা মা কিন্তু তখন আমাদের সম্পর্কটা মেনে নিছে। ওর যে বাবা মা আছে তারা মেনে নিছে, কিন্তু আমার পরিবার মানে নাই। আমার আব্বা বলতেছে, এত কিছু হওয়ার পরেও তুই মেয়েটারে কেন নিয়ে গেলি? মেয়েটারে কেন বিদেশে নিয়ে গেলি? তুই তো এটা ভালো করিস না। আব্বা আম্মা মানে নাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা মেনে নিয়েছে। এভাবে 2 বছর কেটে গেছে। 2 বছর পরও আমারে বলতেছে, দেখো আমার ছেলেটা তো এখন বড় হয়েছে, তার বয়স প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, তো আমি ওরে নিয়ে বাড়িতে যাব। তাই আমি বললাম যে ছেলের বয়স তো বাড়ছে, ঠিক আছে। ও বলে, আমার আব্বা আম্মা ওকে দেখতে যাচ্ছে, আমি ওকে নিয়ে দেশে যাব, তুমি ব্যবস্থা করে দাও। তাই আমি তখন ওরে ঠিকঠাক করে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। যেহেতু ধরেন আমি এই জায়গায় আছি, আমি আর দেশে গেলাম না, আমি যে কত বছর বিদেশ করি একটা না, তারই কোনো হিসাব নাই। পরে ভিসা টিসা ঠিক করে আমি ওকে দেশে পাঠিয়ে দিয়েছি। দেশে পাঠিয়ে দেওয়ার পরেই ও দেশে চলে গেছে। তাই আমি ওর সঙ্গে ফোনে কথাবার্তা বলি, কী ব্যাপার, তুমি কবে আসবা, আসতেছো না কেন, এটা সেটা। ওই তখন আমারে বলে, আসবো, আমি চলে আসবো, তুমি টেনশন করো না, আমি চলে আসবো, আমি আসবো, এটা সেটা বলে, কিন্তু আসতেছে না। একটা পর্যায়ে আমি তারে বললাম যে তুমি এরকম করে ঘুরাইতেছো কেন, তুমি আসতেছো না কেন, তুমি চলে আসো না। ও বলে, আমি চলে আসবো। এভাবে প্রায় 4 মাসের মতো কেটে গেছে। ও গেছে কিন্তু 2 মাসের কথা বলে, 1 থেকে 2 মাস থাকবে, বাট 4 মাস কেটে গেছে। 4 মাস পরে ও তখন বলে যে ঠিক আছে আমি চলে আসবো। ওর আব্বা বলে যে আমি ওরে নিয়ে এয়ারপোর্টে উঠাই দিয়ে আসবো। তা আমি ওর পাসপোর্ট অনুযায়ী ওর টিকিট কাটলাম, ভিসা অনুযায়ী টিকিট কাটলাম। টিকিট কাটার পরে ওর বাবা তখন ওকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসছে। এয়ারপোর্টে নামাই দিয়ে আসছে বলতে মানে আপনার ভিতরেও ঢুকাই দিচ্ছে, ফ্লাইটের করার জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিচ্ছে। দিয়ে ওর আব্বা আম্মা তখন আবার চলে আসছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার বাপ্পা কিন্তু কিন্তু আমাদের বাড়িতে গেছে, আমার আব্বা আম্মা কিন্তু ওর সঙ্গে কথা বলে নাই, বাট মা নাকি আমার ছেলেটাকে কোলে নিছে, আমার বাবুটারে কোলে নিছে, মা চুমো দিছে, আদর করছে, এগুলো নিজেই বলছে।
তো আসার পর ও তখন ফ্লাইটে উঠবে, ফ্লাইটে ওঠার পরে ও আসবে, আমি তো এয়ারপোর্টে অপেক্ষা করতেছি। একটু একটু করে সময় পার হইতেছে, কিন্তু ও আর আসতেছে না। ওর আমি যে ফ্লাইটের টিকিট কাটছি ওই ফ্লাইট অলরেডি চলে আসছে। ওই ফ্লাইটের সব যাত্রী একে একে বেরিয়ে গেছে, কিন্তু মাইশাকে আমি দেখতেছি না। তো মাইশাকে যখন দেখতেছি না, আমি তখন ফ্লাইট কর্তৃপক্ষ যারা আছে ওদের সঙ্গে কথা বলি যে এমন এমন ঘটনা, এই ফ্লাইটে এই সিটে তো আমার স্ত্রী আসার কথা, আমার স্ত্রী তো এখন এয়ারপোর্ট থেকে বের হয় নাই, ঘটনা কি? তখন ওই ফ্লাইটের কর্তৃপক্ষ আমাকে জানায় যে আমার স্ত্রী ফ্লাইট মিস করেছে, মানে ও আসে নাই। তো আমি আমার তখন শ্বশুরে কল দিলাম, কল দিয়ে বললাম কী ব্যাপার আব্বা, ও কি আসে নাই? বলে হ্যাঁ, আমি নিজেই তো কি এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে আসছি, তোমার বাচ্চা সহ আমি নিজে ঢুকাই দিয়ে আসছি, ওর টিকিট সব কিছু নয় ভিতরে ঢুকছে। তাই আমি বললাম ওই ভিতরে ঢুকছে, তাহলে কি ইমিগ্রেশন করে নাই? বলে কী হয়েছে? আমি কি ও তো আসে নাই। ওরা বলে কী বলো আসে নাই, কী বলো আসে নাই? আমি বললাম জিও আসে নাই। ওর আব্বা তখন করলো কি, এর পরের দিনে আবারও ঢাকায় গেছে। ঢাকায় গিয়ে পুলিশের সঙ্গে, এয়ারপোর্ট পুলিশ যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ওর পাসপোর্টের কপি দেখায়, টিকিটের কপি দেখায়। দেখানোর পরে তারা তখন সিসি ক্যামেরা চেক করে। তারা সিসি ক্যামেরা চেক করে দেখতে পায় যে ও ফ্লাইট যখন ওকে যখন ডাকতেছিল, ও তখন করলো কি, ফ্লাইটে না উঠে কি একটা রিজন দেখে ও বেরিয়ে গেছে। ওর আব্বা আম্মা তোকে এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা চলে গেছে গ্রামে। ওই তখন করছে কি, সেখান থেকে বেরিয়ে কই চলে গেছে, ওর আর কোনো সন্ধান পাওয়া যায় না। ওর বাবা প্রায় 7-15 দিনের মতো ওকে খুঁজছে বাংলাদেশে, না পেয়ে ওর বাবা একদিন আমার ফোন দিয়ে বলতেছে, আচ্ছা সাইফুল বাবা, তুমি একটু খোঁজ নাও তো, ওই রাফি নামের যে ছেলেটাকে তুমি নিয়ে গেছিলে, ওই ছেলেটা ওই সেই কোম্পানিতে আছে কিনা বা যেখানে কাজ দিছো। আমি কিন্তু ইতিমধ্যে রাফির কোনো খোঁজ খবর নেই। ওর বাবা যখন আমাকে জানালো, আমি তখন ওই রাফির শেখের সঙ্গে কথা বলে জানতে পারি রাফি ওখানে খারাপ কাজ করছিল ওই বাঙালি মেয়েটার সঙ্গে, বা কীভাবে কী জানি, মানে সৌদির কাছে ধরা খাইছে, খাওয়ার পরে সৌদি তারে মেরে ফেলতো, ওর অনেক ক্ষতি করতো। যেভাবে হোক এখান থেকে জানটা নিয়ে কোনো মতো পালাইছে, বা যেভাবে হোক দেশে চলে গেছে। তারপরে আরও বেশ কয়েক মাস আগে, এখন না। তা আমি ওর আব্বারে বললাম যে আব্বু, তো সৌদি ওই রাফি তো নয়, রাফি তো দেশে চলে গেছে। ওর আব্বা তখন বলতেছে, তাহলে আমি যেটা ধারণা করছি সেটাই। আমি তখন বললাম যে আব্বা, আপনি কী ধারণা করছেন আর কি সেটাই আমি তো বুঝতেছি না কি। উনি বলে, আমার মেয়ে ওই রাফির সাথে পালায়ে গেছে। হ্যাঁ, বললাম আব্বা, এটা আপনি কী বলতেছেন? আপনার মেয়ে রাফির সাথে পালায়ে গেছে এত বৎসর পরে? আপনি এটা আমাকে কী শোনাইতেছেন? উনি বলে, হ্যাঁ, আমি যেটা বলতেছি এটা ঠিকই বলতেছি। আমি গোপন সূত্রে খবর পাইছি, আর খবর পাইয়ে তোমাকে বলছি খোঁজ নেওয়ার জন্য। আর তুমিও খোঁজ নিচ্ছ, তুমিও জেনেছো যে রাফি দেশে নাই। রাফি দেশে নাই মানে রাফি সৌদি আরবে নাই, মানে রাফি আমার মেয়েকে নিয়ে পালায়ে গেছে। আমার তখন আর কোনো কিছু বলার নাই। আমি বললাম যে আব্বা, এটা কী বলতেছেন? বলে, হ্যাঁ, রাফির সঙ্গে পালায়ে গেছে। এর প্রায় 6 থেকে 7 মাস পরে ওর বাবার মাধ্যমে জানতে পারলাম রাফি এবং মাইশা একসঙ্গে কক্সবাজার আছে। রাফি একটা কোম্পানি ড্রাইভিং করে, একটা কোম্পানির গাড়ি চালায়, মাইশার সঙ্গে আছে, আমার ছেলেটা ওখানে আছে। তাই আমি আমার শ্বশুরকে বললাম, আমার ছেলেটাকে আমাকে দিয়ে দেন, আমার তো কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, আমার ছেলেটা দিয়ে দেন। উনি বলে, আমি শুধু এতটুকুই জানি তারা কক্সবাজার আছে, বাট কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা কিন্তু আমি জানি না। শেষ পর্যন্ত আমি আর আমার সন্তানে কোনো ঠিকানা পেলাম না। ওর বাবা মা একটা কথাই বলে যে মাইশা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, কোনো কথা বলে না, ও কোথায় আছে না আছে আমরা ঠিক জানি না। একবার শুনি কক্সবাজার, আবার শুনি চিটং, কিন্তু আদৌ কোথায় আছে এটা আমরা জানি না। তুমি দেশে আসো, তুমি বিয়ে শাদী করো, তুমি সংসার করো, একই কথা আমার বাবাও বলে, মা বলে। কিন্তু কলিজার এমন জায়গায় আঘাত খাইছি ভাই, এরপরে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি আমার নাই। আমি একজন প্রবাসীর জীবনটা আসলেই অন্যরকম, তা আপনি হয়তো ভালো করেই জানেন, কারণ আপনি অনেক বছর প্রবাসে ছিলেন। আমি এখনও মধ্যরাতে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, কারণ আমি অভিশাপ দিই না কাউকে, কারণ আল্লাহর কাছে বিচার চাই না যে আল্লাহ বিচার করো। আল্লাহকে বলতে হবে কেন ভাই? আল্লাহ কি বুঝে না? আল্লাহ সবই তো বুঝে। আমি বিচার দিই না, না আমার স্ত্রীর জন্য, না ওই ছেলে রাফির জন্য, কারোর জন্য বিচার দিই না। শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি হেদায়েত দান করো। আল্লাহর কাছে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার বুকের কষ্টগুলো দূর করে দিয়ে আমাকে বাঁচার মতো শক্তি দাও। আল্লাহ আমার মতো এমন কষ্ট আর কাউকে দিও না।
আমার মতো এমন কষ্ট আর তুমি কাউকে দিও না মাবুদ, দিও না। আমি একজন প্রবাসী হিসেবে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে ময়মনসিংহের ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের গল্পটা শোনার জন্য। সাইফুল ভাই এখনও সৌদি আরবে আছেন, এবং যদিও এখন সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, ভালো না, বাঙালিরা খুব কষ্টে আছে, বাট সে জায়গায়ও সাইফুল ভাই বেশ ভালো আছে। তিনি আমাকে যেটা জানালেন, সাইফুল ভাইয়ের সঙ্গে যা হয়েছে তা আসলে মেনে নেওয়া বেশ কষ্টকর একজন পুরুষ হিসাবে, কিন্তু তারপরেও মেনে নিতে হবে, কারণ এরই নাম জীবন। জীবনে চাওয়া থাকবে, পাওয়া হবে না। জীবন আকাঙ্ক্ষায় কবরে চলে যেতে হবে, এটাই জীবনের বাস্তবতা। সাইফুল ভাই ভুল করেছে, তার ভুলের কোনো শেষ নেই। একের পর এক ভুল করেছে, আর ভুল করেছে বলেই ভুল মানুষের ফাঁদে পড়েছে, তার জীবনের আজকেই পরিণতি হয়েছে। সাইফুল ভাইয়ের প্রথমেই বোঝা দরকার ছিল। আসলে ভাই, অনেক সময় একটা কথা আমার কাছে খুব তিতা লাগে যে সব কিছু না চিন্তা করে করতে হবে। আমি যাকে ভালোবাসবো তার সঙ্গে আমার ব্যবসায়িক পলিসি করতে হবে, যে এভাবে করলে সে আমাকে ভালোবাসবে, ওভাবে করলে ছেড়ে যাবে। মানে তার সঙ্গেও কেমন জানি আমার একটা চালাকি করতে হবে। তা আমি তো বুঝি চালাকি করে তো মানুষ ব্যবসা করে, চালাকি করে তো মানুষ ভালোবাসে না। আজকাল এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনাকে চালাকি করে ব্যবসার থেকেও বেশি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চালাকি করতে হবে। আল্লাহ এদের হেদায়েত দান করুক। যারা অন্যের মন ভাঙে, এদের বিচার যে কত ভয়ঙ্করভাবে হয়। আল্লাহ সব কিছুর অপরাধ ক্ষমা করলো, কারণ মন ভাঙার অপরাধ ক্ষমা করে না। কারণ যার মন ভাঙে সে সাইফুল ভাইয়ের মতো নীরবে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ঝরায়, অভিশাপ দেয় না, বিচারও চায় না। আর এই বিচারটাই হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিচার। যে শাস্তি পাবেন দুনিয়াতে, বাকিটা পাবেন আখেরাতে, গ্যারান্টেড আমার পক্ষ থেকে। এটা কোনো অভিশাপ নয়, এটাই প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাইফুল ভাইকে নিয়ে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।